আমি 8টা 10-এই শুরু করব কয়েকটা গুরুত্বপূর্ণ কথা। সেটা হচ্ছে, প্রথম কথা হচ্ছে যে যেহেতু এখনো সবাই জয়েন হয়নি, আমি আমার কয়েকটা অ্যাপ্রোচ তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো, 150 টোটাল পরীক্ষাটা, 150, এই 150 পরীক্ষা। এখান থেকে 60 সোশ্যাল স্টাডিজ, 60 হচ্ছে সোশ্যাল স্টাডিজ। ঠিক আছে? তো আজকে যে ক্লাসটা তোমরা পড়ছো, অনেকেই এটা আমার সঙ্গে তাদের ফার্স্ট ক্লাস, আবার অনেকের লাস্ট ক্লাস। কারণ সবাই তো ভর্তি হবে না, কিন্তু আমি এটা জানি যে শিক্ষার আলোটা যেন সবাইয়ের কাছে গিয়ে পৌঁছায়, সেদিকে লক্ষ্য রেখে তোমাদেরকে কয়েকটা কথা বলবো। তোমরা অন্য যদি চাকরির পরীক্ষা দিয়ে থাকো, সেখানেতে যে কোশ্চেন হয়, সেটা হচ্ছে জিকে। এই জিকেটা হয় ডাইরেক্ট, অর্থাৎ তোমাদেরকে জানতে চায় যে রামকৃষ্ণ মিশন কে প্রতিষ্ঠা করেছিলেন ইত্যাদি, বা কত সালে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা হয়েছিল ইত্যাদি। এখানেতে টেটের যে জিকে অর্থাৎ আপার প্রাইমারি টেটের যে জিকে, এটা দুটো টাইপ। প্রথম টাইপ হচ্ছে ওটা তোমাদের কাছে জানতে চাইবে, সেটা যেমন সত্যি, পাশাপাশি জানতে চাইবে শিক্ষক হিসেবে আপনি কিভাবে বিষয়গুলোকে অধ্যয়ন করছেন বা আপনার চোখে বিষয়টি কি। এটাই হলো আপার প্রাইমারি টেটের সঙ্গে, সোশ্যাল স্টাডিজের সঙ্গে অন্য পরীক্ষার জিকের ফারাক। তো যারা আমার সঙ্গে সামনে 6 মাস কোচিংয়ে থাকবে তাদের ক্ষেত্রে এটা কোনো অসুবিধা হবে না, কিন্তু যারা আজকের ক্লাসের পর ক্লাস করবে না বা যুক্ত নাও হতে পারে বিভিন্ন অসুবিধার কারণে, তাদের কাছেও যেন এই স্ট্র্যাটেজিটা থাকে অল্প হলেও, সেটুকুর জন্যই আজকের জাস্ট আমি একটু আগে জয়েন হয়েছি বা তোমাদের সঙ্গে শেয়ার করছি কি সেই ব্যাপার, যেটাতে শিক্ষক হিসেবে আপনি বুঝবেন যে উত্তর কোনটা আপনাকে করতে হবে, তাই না? তো এখানেতে দুটো বিষয় আছে। এই টেটের ক্ষেত্রে একটা শব্দ খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে কিওয়ার্ডস। অর্থাৎ এমন কিছু শব্দ প্রশ্নপত্রে থাকবে যেটা এমন কিছু শব্দ প্রশ্নপত্রে থাকবে যেটা উত্তরটাকে ইন্ডিকেট করবে। তোমাদেরকে সেই শব্দগুলোকে চিনে নিতে হবে। ঠিক আছে? তোমাদেরকে সেই শব্দগুলোকে চিনে নিতে হবে, ক্লাস করাতে করাতে আমি বলে দেব। এবং 6 মাস শুধু তোমাদেরকে এটার ওপরই আমি বলতে থাকবো। তো কিরকম সেই শব্দ, কি সেই শব্দ দেখে তোমরা উত্তরটা করে আসতে পারবে, সেটা কারণ হচ্ছে তোমরা তো শুধু সোশ্যাল স্টাডিজ পড়লে হবে না, বেঙ্গলি, ইংলিশ, সিডিপি তিনটে পড়তে হবে। হ্যাঁ, সোশ্যাল স্টাডিজের 60 আছে, এটা একটা বিষয়, এটা একটা গুরুত্বপূর্ণ তত্ত্ব যে 60 আছে। অন্য পরীক্ষার সঙ্গে ফারাক কি আছে, অন্য পরীক্ষায় কাট অফ পরীক্ষার পরে জানা যায়, এখানে কাট অফ আগেই বলে দেওয়া আছে 90। সুতরাং এইটুকু কনফিডেন্স তোমাদেরকে নিতে হবে যে 90 কাট অফ আমাকে ক্লিয়ার করতে হবে, এটা ফার্স্ট। কিন্তু আমাদের স্কোর করার টার্গেট থাকবে 110। সেই 110-এর জন্যই তোমরা এখানে কোচিং নিচ্ছ। স্পেশাল কিছু জিনিস অবশ্যই আমাকে বলতে হবে যেটার জন্য তোমরা ভর্তি হবে, তাই না? নতুবা তোমরা যে কোনো একটা বই কিনে পড়লে, যদিও বইয়ের কনসেপ্ট ডাইরেক্ট আসে না, তবুও তোমরা কিছু জিনিস লিখে দিয়ে আসতে পারবে। কিন্তু আমার কাছে তোমরা আসছো এই কারণে যে 110 স্কোর করবার জন্য। এটুকুটা মাথায় রাখবে। 90 স্কোর তো করতে পারবে, আশা করি যারা পড়াশোনার মধ্যে আছো করতে পারবে। 3, এখানেতে থিওরি আমি তোমাদের পড়াবো, যেটা সৌরজগৎ তোমরা দেখতে পাবে আজকে কিরকম ক্লাস হয়, প্লাস তার সঙ্গে পিওয়াইকিউ থাকবে, নট এমসিকিউ। এমসিকিউ মিনস আমার মতে যেটা মনে হয় আমি সেই কোশ্চেনটা দিলাম, কিন্তু সেটা তো আমার ভিউ, পরীক্ষার কি ভিউ সেটা নয় তো। তাহলে এমসিকিউ এর ব্যাপারটা মাথা থেকে ছেড়ে দাও। পিওয়াইকিউ, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার ফরম্যাট অবশ্যই হচ্ছে এমসিকিউ। প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার থাকবে, যে কোশ্চেনগুলো সম্পূর্ণ বাংলায় তোমাদের জন্য দেওয়া থাকবে, সিটেটে এত বছর এসছে তার ওপরে। বোঝা গেল? 4 নম্বর হচ্ছে, তোমাদের কাছে আমার কিছু বিষয় থাকবে, সেটা হচ্ছে ক্লাস শেষ হবার পর যদি ক্লাসটা ভালো লাগে তোমরা স্যারকে জানিয়ে দেবে, যদি ক্লাসটা খারাপ লাগে সেটাও হোয়াটসঅ্যাপ করে জানিয়ে দেবে স্যারকে যে ক্লাসটা ভালো হয়নি। আমার দুটোর কোনোটাতেই আপত্তি নেই। কাউকে জানাতে হবে না জোরপূর্বক যে ক্লাস ভালো হয়েছে, কাউকে জোরপূর্বক জানানোর প্রয়োজন নেই ক্লাস খারাপ হয়েছে। তোমাদের যেটা মনে হয় মিডিয়াম ভালো নাকি যেটা মনে হয় তোমরা সেটা কিন্তু অবশ্যই জানাবে। হলো 4 নম্বর কথা, এটা গেল। 5 নম্বর হচ্ছে, যে ভর্তি বা কোর্স ফি তোমাদের আছে, সেই ভর্তি বা কোর্স ফির ওপর একটা ফোন নাম্বার আমি দিচ্ছি, এটা তোমরা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো।
6294 2939 6294293903 এটাতে যদি তোমরা হোয়াটসঅ্যাপ করে নাও, যারা ভর্তি হবে শুধু তারাই হোয়াটসঅ্যাপ করবে, অযথা হোয়াটসঅ্যাপ করবে না, সেখান থেকে ব্লক করে দেওয়া হবে। অযথা হোয়াটসঅ্যাপ করবে না, এখানে হোয়াটসঅ্যাপ করলে তোমাদেরকে একটা কোড দেওয়া হবে, সেই কোডেতে যে ভর্তি ফি আছে ওয়ান টাইম, তার উপরও তোমাদেরকে একটা ডিসকাউন্ট দেওয়া হবে। এটা আমার জন্য স্পেশাল, এটা শুধুমাত্র আমার জন্যই স্পেশাল তোমরা পাবে। যদি তোমরা মনে করো তোমরা ভর্তি হবে, তাহলে এই 6294293903 অথবা আমার একটা ফোন নাম্বার দিচ্ছি, সেই ফোন নাম্বারেতে তোমরা হোয়াটসঅ্যাপ করে নেবে, তোমাদেরকে একটা স্পেশাল কোড আমি দিয়ে দেব। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হলো 8509558772। অযথা হোয়াটসঅ্যাপ করবে না, এটাই তোমাদের কাছে আমার অনুরোধ। কারণ অসুবিধা যেটা হয়, আমি হয়তো তোমাদের অযথা হোয়াটসঅ্যাপেতে ব্লক করে দেব, পরে তোমরা জরুরি দরকারে আমাকে আর পাবে না। এবার আমরা 8টা 9 বেজে গেছে, ক্লাসের দিকে চলে যাই। তো এ পর্যন্ত যদি কারো কোনো সমস্যা থাকে, কিছু জানবার থাকে, এসএমএস এ বলো, আমি এসএমএস দেখে তোমাদের কমেন্টসের রিপ্লাই দেব। যদি কারো কিছু এ পর্যন্ত ডাউট থেকে থাকে এসএমএস এ বলো। কারো যদি কিছু বলার থাকে এসএমএস এ বলতে পারো। এবার আমরা চলে যাচ্ছি ডাইরেক্ট ক্লাসে। বলছি তোমার কি অটো অ্যাকসেপ্ট হচ্ছে না ক্লাসে স্টুডেন্ট? অটো অ্যাক্সেস, দাঁড়ান দাঁড়ান, হ্যাঁ শুনতে পাচ্ছি। আচ্ছা হচ্ছে, এবার অটো রাখো। হ্যাঁ নিচে নামো, আরো নিচে নামো। হ্যাঁ এটা নিচে অন যাচ্ছে করো, না, আরো নিচে নামবে, আর একটু আর নামো। ওটা আর কিছু যাচ্ছে করতে না। হবে না, নিচে নামো। তাহলে উপরে ওঠো, একটু উপরে দেখো একটা লেখা গেল। হ্যাঁ এবার এখানে ক্লিক করো, হ্যাঁ ওপেন করো। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ এবার রেখে দাও এরকম। হ্যাঁ ঠিক আছে, ঠিক এরকমই আছে, রেখে দাও। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, আমার কিছু টেকনিক্যাল এবার এখান ফল্টের থেকে জন্য। জয়েন করো এদেরকে, যারা ওয়েট করে আছে, যে ওয়েট করে আছে অনেকেই। আচ্ছা আচ্ছা আচ্ছা, একটু 5 মিনিট পরে শুরু করো ক্লাস, তাহলে জয়েন করে নাও সবাইকে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। ফিজটা জানালেন, ক্লাস ডিসকাউন্ট হয়ে গেল, মানে তোমাদেরকে তো বললাম একটা নাম্বার দিচ্ছি, এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করে নেবে, অফারের ব্যাপারে তোমরা জানতে পারবে, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে নেবে। যার যা অসুবিধা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে নেবে। একটুখানি ওয়েট করো, আমি আমাদের ক্লাস। ইনস্টিটিউশনের নম্বর দিয়ে দাও, ফোন করে নিতে বলবে, অসুবিধা নেই কিছু। আচ্ছা ঠিক আছে। হুম হুম। আর অথবা স্যারের যে নাম্বার আছে ওখানে হোয়াটসঅ্যাপ করে তোমরা বলবে, তো ওখান থেকেও তোমরা অ্যাডমিশন পেয়ে যাবে। আর ওটা নিয়ে কোনো সমস্যা হবে না। তো তোমরা জয়েন করতে থাকো, আগে তুমি ক্লাসটা। স্ক্রিনটা শেয়ার করে দাও, যে আচ্ছা, যে স্ক্রিনটা স্ক্রিন। দিয়ে পড়াবে শেয়ার করে দাও। আচ্ছা স্যার, ঠিক আছে। আচ্ছা, লেখার যে কালিটা আছে, কালিটাকে একটুখানি যেটা করো সেটা হচ্ছে গিয়ে একটু ছোট করে দিতে পারো, আর পড়ানোর স্ক্রিনটা শেয়ার করে দাও। হ্যাঁ করে দিচ্ছি। তোমরা মন দিয়ে ক্লাস করো। অ্যাডমিশনের ব্যাপারে আমাদের যে হেল্পলাইন নম্বর আছে, এই যে নোটের উপরে লেখা আছে 8902204489, এখানে ফোন করে নেবে এবং তোমাদের প্রত্যেকটা গ্রুপে জানিয়ে দেওয়া হবে। আপাতত মন দিয়ে ক্লাস করো, দেখো স্যার কিরকম পড়াচ্ছে। সোশ্যাল স্টাডিজ এর জন্য ওনাকে ডেমো ক্লাস করতে দেওয়া হয়েছে। ক্লাস কেমন লাগলো আমরা ওপেন ফর্মে জিজ্ঞেস করবো, ভোট নেব, যে বলবে। আরো একাধিক সোশ্যাল স্টাডিজ এর টিচার আছে,
তো অন্য ক্লাস করবেন, তারাও ক্লাস করবে, যার ক্লাস তোমাদের ভালো লাগবে তাদেরকে আমরা অ্যাপয়েন্ট করবো অ্যাজ এ টিচার হিসাবে। তাহলে তুমি রেকর্ডিং স্টার্ট করে ক্লাসটা শুরু করে দিতে পারো। শোনা যাচ্ছে আমার কথা? ওকে স্যার, ওকে ওকে, কথা শোনা যাচ্ছে। ওকে ওকে, ঠিক স্যার আছে, আজকে কোন ঠিক কোন আছে। সাবজেক্ট হবে স্যার? সোশ্যাল স্টাডিজ লেখাই আছে, রুটিনটা আছে, রুটিনটা দেখো, রুটিনে লেখা আছে সোশ্যাল স্টাডিজ আপার প্রাইমারির জন্য ক্লাস হবে। ঠিক আছে স্যার, আপনি তাহলে ক্লাস শুরু করে দিন। স্যার ওকে ওকে ওকে। থ্যাংক ইউ। স্যার হ্যালো, বলো। বলছি আপার প্রাইমারি কি ডিএলএড ক্যান্ডিডেটরা দিতে পারবে? দিতে পারবে, ঠিক আছে, দিতে পারবে। আপাতত তোমরা শুধুমাত্র ক্লাসটা করো, অন্য কোনো প্রশ্ন করার দরকার নেই। দিতে পারবে, তোমরা ক্লাস করো, যা প্রশ্ন আছে আমি আমার ক্লাসে সলভ করে দেবো। ঠিক আছে, স্যারকে অনুরোধ করবো ক্লাসটা শুরু করে দেওয়ার জন্য। ওকে স্যার ওকে। তোমরা প্রশ্ন বা এই যে প্রশ্ন পর্ব অন্যান্য বিষয়ে এটা পরের দিন করে নিও। তার কারণ হচ্ছে স্যার একটু বাইরে আছেন, আমি ডাইরেক্ট তোমাদের ক্লাসে আসি, ক্লাসটা শুরু করছি। তো দেখো আজকের যে টপিক, তোমরা জানো যে 60 নাম্বারের যে সোশ্যাল স্টাডিজ আছে তার মধ্যে এই সৌরজগৎ বা সোলার সিস্টেম, এই টপিকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক আছে। ঠিক আছে, তো এই টপিকটাকে কিভাবে সাজানো হয়েছে আগে বলে দিই, তারপর ক্লাসটা শুরু করব। দেখো এখানেতে এই টপিকটা সম্পর্কে বিস্তারিত বলা আছে। তো বিস্তারিত আমি তোমাদের সঙ্গে যতটা পারবো, আজকের ক্লাসটা যেহেতু তোমাদের ফ্রি ক্লাস, আমি যতটা পারবো আলোচনা করে দেবো, গোটাটাই প্রায় ক্লিয়ার করে দেবো। কিন্তু তার আগে তোমাদেরকে এই ক্লাসের ভিউ বা অ্যাপ্রোচ সম্পর্কে একটুখানি বলে দিচ্ছি। দেখো পরীক্ষায় কি ধরনের প্রশ্ন এসছে এটা ধরে তো আমরা এগোবো। তো এদিক থেকে দেখতে গেলে আমরা একটা কোশ্চেন নিয়ে আলোচনা করবো। আচ্ছা আমি আগে ক্লাসটা তোমাদের শুরু করি। সেটা হচ্ছে যে সৌরজগৎ, এইটা যে জিওগ্রাফি এই চ্যাপ্টার থেকে এসছে। তোমরা জানো যে কি কি আছে তোমাদের সোশ্যাল স্টাডিজে, জিওগ্রাফি আছে, হিস্ট্রি আছে, পল সায়েন্স আছে, ঠিক আছে, আর আছে 15 নম্বরের পেডাগজিক্যাল কোশ্চেন। ঠিক আছে, এখান থেকে 45 আছে, 45 আর 15, মোট হচ্ছে 60 নম্বরের প্রশ্ন তোমাদের আছে। তার মধ্যে আজকে হচ্ছে এই জিওগ্রাফি সৌরজগৎ কিভাবে পরীক্ষার জন্য পড়বে একদম বিস্তারিত আমি তোমাদেরকে বলে দিচ্ছি। এই নোটস তোমরা পেয়ে যাবে। হ্যাঁ স্যার বলে দিয়েছেন যে কার কোন সমস্যা আছে ওই নাম্বারে ফোন করে নেবে, কিন্তু এখন নয়, ক্লাসটাকে করো। কারণ হচ্ছে অনেক কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমি এই ক্লাসেতে তোমাদের শেয়ার করছি এবং অ্যাপ্রোচ শেয়ার করছি, যার জন্য তোমরা ক্লাসটা মন দিয়ে করো। দেখো এখানেতে কয়েকটা কথা দেওয়া আছে, যে কথাগুলো হচ্ছে তোমরা জানো কি, যে আমাদের সৌরজগৎ ইত্যাদি দেখো বুধ শুক্র পৃথিবী মঙ্গল এই ইত্যাদি নিয়ে গঠিত। আচ্ছা এই কথাটা এখানে দেওয়ার প্রয়োজনীয়তা হচ্ছে, বেশ, এই কথাটা এই কথাটা এখানে দেওয়ার প্রয়োজনীয়তা হচ্ছে, প্রথম হচ্ছে তোমরা ব্যাপারটা নিয়ে বেসিক কতটা বুঝতে পারছো। প্রথম তোমাকে বেসিকটা বুঝতে হবে যে এই সৌরজগৎ ব্যাপারটা কি। কিন্তু এটা পরীক্ষার জন্য কিন্তু এটা গুরুত্বপূর্ণ নয়। এটা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার, তোমাদেরকে পরীক্ষার জন্য কোনটা গুরুত্বপূর্ণ সেটাও বলে দেবো। কিন্তু তোমাদেরকে ভাই এইটুকুটা পড়তে হবে যে কি কি নিয়ে সৌরজগৎ আছে। আমার ক্লাসের স্পেশালিটি হচ্ছে এটাই, আমি দুটো জিনিসই তোমাদেরকে ক্লিয়ার করে দেবো। দেখো তোমরা এটা পড়লে আমি পেড ব্যাচে যখন শুরু হবে ভালো করে আরো পড়িয়ে দেবো। জাস্ট আজকে বলছি, দেখো এই যে 4.6 বিলিয়ন বছর আগে একটা বিশাল আণবিক মেঘের মহাকর্ষীয় সংঘর্ষের ফলে সৌরজগৎ গঠিত হয়েছিল। পরীক্ষায় কোনোদিন আসবে না, এটুকু আমি তোমাদেরকে বলতে পারি। কিন্তু তোমাদেরকে এটা পড়তে হবে, খুব গুরুত্বপূর্ণ এই জায়গাটাকে তোমাদেরকে জানবার জন্য। এইবার এই সৌরজগৎ বলতে আমাদের পৃথিবী থেকে শুরু করে সমস্ত ব্যাপার, এটা তোমরা জানো। এখানেতে দুটো তত্ত্ব আছে যেটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। দেখো গ্রিক দার্শনিক অ্যারিস্টার্কাস সূর্যকেন্দ্রিক মতবাদের কথা প্রথম চিন্তা করলেও নিকোলাস কোপার্নিকাসই প্রথম সূর্যকেন্দ্রিক মতবাদের কথা বলেছেন। এই যে সূর্যকেন্দ্রিক মতবাদকে কি বলা হয়? হেলিওসেন্ট্রিক মতবাদ। কেউ যদি মনে করো যে শুধুমাত্র আমি এই পিডিএফটা কালেক্ট করে পরীক্ষায় পাস করব, তাদেরকে অনুরোধ করব তোমরা প্রচুর ভুল জগতে বাস করছো। কারণ আমার ক্লাসে পিডিএফ এ যতটা তথ্য থাকবে ক্লাসে তার থেকে বেশি তথ্য থাকবে। কাজেই তোমাদেরকে পিডিএফটা যেমন দেয়া হবে তোমাদেরকে ক্লাসটা করতে হবে। এবং তোমরা যারা আমাকে ফলো করো, যারা আমার কাছে আগে পড়েছো, হেলিও সেন্ট্রিক, হ্যাঁ, তো যারা পড়েছো তারা জানো যে ক্লাস নোটসকে আমরা বেশি গুরুত্ব দিই। এই নোটসটা তোমাদের কাছে হয় পিডিএফ কপি নতুবা প্রিন্ট ফরম্যাটে স্যার তোমাদের পাঠিয়ে দেবেন। কিন্তু তোমাদেরকে ক্লাস করে এখান থেকে এই তথ্যগুলোকে তোমাদের খাতায় লিখতে হবে। ঠিক আছে, তোমরা যখনই এই তথ্যগুলোকে খাতায় লিখবে তোমাদেরকে আমি বলে দেবো, তখনই দেখবে ক্লাসেতেই তোমাদের প্রিপারেশন কমপ্লিট হবে। দেখো নক্ষত্র মূলত গ্যাস এবং প্লাজমা দিয়ে গঠিত। তোমরা জানো যে পদার্থ, ফিজিক্সের এই চ্যাপ্টারে পদার্থ বলে একটা চ্যাপ্টার আছে, তার 4th স্টেজ
প্লাজমা। পদার্থের 5টা স্টেজ হয়। এখানে আমি সায়েন্সের কিছুটা তত্ত্ব অবতারণা করছি। সেটা হচ্ছে তোমরা জানো যে পদার্থের 5টা স্টেজ হয়। তো এই 5th স্টেজে হচ্ছে বোস আইনস্টাইন এই জায়গাটা আসে। তার আগেই যে 4th স্টেজ, এখানে হচ্ছে প্লাজমা। আর এর পরে আসে হচ্ছে 5th স্টেজ। এই যে প্লাজমা, এই 4th স্টেজ, এইটা দিয়েই মূলত গ্যাস এবং নক্ষত্র, এই নক্ষত্র মূলত এই গ্যাস এবং প্লাজমা দিয়ে গঠিত। গ্যাসের মধ্যে থাকে সালফিউরিক অ্যাসিড, অ্যামোনিয়া, বিভিন্ন গ্রহের বিভিন্ন যে বেল্ট থাকে, কাকে বেল্ট বলে, কিভাবে তৈরি হয়, আমরা ধীরে ধীরে আলোচনা করব। এরপর দেখো নক্ষত্রপুঞ্জ। রাতের বেলায় দেখো, একদম এটা একদম ক্লাস 6-7 এর মতো লিখে দেওয়া আছে, কিন্তু এটা অবহেলার জায়গা নয়, তোমাদেরকে এই জায়গাটা একটু দেখতে হবে যে রাতের বেলা আকাশে হাজার তারা দেখা যায়, নক্ষত্রগুলো কিছু একটা প্যাটার্ন তৈরি করে। এই যে প্যাটার্ন, এই প্যাটার্নটাকেই নক্ষত্র মণ্ডল বলে। কিন্তু যদি আমি তোমাদেরকে ডাইরেক্ট দিয়ে দিই পরীক্ষার জন্য এইটুকু মুখস্থ করবে 44টি নক্ষত্র মণ্ডল আছে, তোমাদের কাছে প্রথম প্রশ্ন জানবে যে নক্ষত্র মণ্ডল কাকে বলে। সেটা জানবার জন্য প্রথম 2 লাইন দেওয়া আছে। আমি তোমাদের যখন পড়াবো এই গুরুত্বপূর্ণ জায়গাগুলো আন্ডারলাইন করব। তোমাদের বাড়িতে যখন তোমরা প্রিন্ট নোটস পাবে, তোমরাও এই গুরুত্বপূর্ণ নোটস গুলোকে আন্ডারলাইন করবে, যারা এখানে অ্যাডমিশন নেবে। এরপর দেখো গুরুত্বপূর্ণ কিছু নক্ষত্রপুঞ্জ হচ্ছে উর্সা মেজর, উর্সা মাইনর, ওরিয়ন, লিও মেজর এবং ক্যাসিওপিয়া। তোমাদের পরীক্ষায় প্রশ্ন দিয়েছিল ক্যাসিওপিয়া কি। 4টে অপশন ছিল, নক্ষত্রপুঞ্জ, নক্ষত্র মণ্ডল, গ্রহ নাকি উপগ্রহ। সেখান থেকে তোমাদেরকে কারেক্ট অ্যান্সার হচ্ছে নক্ষত্রপুঞ্জ। এই জন্য এই গোটা কনসেপ্টটা এইখান থেকে শেষ পর্যন্ত তোমাদেরকে পড়ানো। নচেত এই কথাগুলো তোমরা প্রত্যেকেই জানো, রাতের বেলা আকাশে হাজার তারা দেখা যায়, সেই তারাগুলোকে কি বলে, তারা প্যাটার্ন তৈরি করে, এটা তোমরা জানো, গ্র্যাজুয়েশন তোমরা করে এসছো অলরেডি। গ্র্যাজুয়েশন না করলে একটা 6-এর ছেলে মেয়েও এটা জানে। কিন্তু তোমাদেরকে বলার উদ্দেশ্য হলো যে এটা কনসেপ্টটা আগে বোঝা। এর পরের ব্যাপার দেখো, উর্সা মেজর। আচ্ছা, কেউ কি জয়েন হতে চাইছে? একটা মিনিট দাঁড়াও, জাস্ট 1 মিনিট। না, ঠিক আছে। আচ্ছা, ক্লাস কিরম তোমাদের লাগছে এটা তোমরা গ্রুপে জানাবে, কিন্তু এখনই না, ক্লাসটা হয়ে গেলে। এরপর দেখো উর্সা মেজর, এটি গ্রেট বিয়ার বা সপ্তর্ষি নামে পরিচিত। দিস ইজ দ্য ইউনিক পয়েন্ট। এই পয়েন্টটাই হচ্ছে তোমাকে অন্যদের থেকে এগিয়ে রাখবে। অন্যরা যে অ্যাভারেজ বই ফলো করে তার থেকে তোমাকে এই পয়েন্টটা এগিয়ে রাখবে যে সপ্তর্ষি মণ্ডলের আরেকটা নাম হচ্ছে উর্সা মেজর এবং গ্রেট বিয়ার। কি কাজে লাগবে সেটা আমি একটু পরেই বলছি। এবার দেখো 7টা নক্ষত্র নিয়ে গঠিত, যেটা ভাল্লুকের আকারে দেখা যায়, প্রথম দিকে দৃশ্যমান হয়, এপ্রিল মাসে আকাশে দেখা যায়, তারার অবস্থান করে, রাতে পূর্ব থেকে পশ্চিমে দেখা যায়। এই যে অংশটা আছে এটা ততটা গুরুত্বপূর্ণ নয়, এটা তোমাদেরকে রিডিং দিতে হবে মাত্র। পরীক্ষার জন্য যেটা গুরুত্বপূর্ণ সেই পার্টটা আমি তোমাদেরকে এইটুকুতে রাইট মেরে দিয়েছি। তোমাদের নোটসেও তোমরা যখন পড়বে এইভাবে পড়বে। এরপর আসছে ওরিয়ন। প্রথম লাইনটাই গুরুত্বপূর্ণ, একে শিকারী নক্ষত্র বলা হয়। ভারতীয় নাম হচ্ছে মৃগ। এটি 7টি বা 8টি উজ্জ্বল নক্ষত্র নিয়ে গঠিত। শীতকালে দেখা যায়, সন্ধ্যায় নক্ষত্রপুঞ্জ দেখা যায়। সব যে নক্ষত্র গুলির মধ্যে সাইনাস, যা ওরিয়ন নক্ষত্রপুঞ্জের খুব কাছাকাছি অবস্থিত হলো। এরপরে আমরা এগিয়ে যাই ক্যাসিওপিয়া, যেটা নিয়ে নক্ষত্রপুঞ্জ। ক্যাসিওপিয়ার সংজ্ঞা কি দেখো, ডব্লু বা এম আকারেতে ক্যাসিওপিয়া দেখা যায়। এটা প্রাচীন রানীর প্রতিনিধিত্ব করে বলে মনে করা হয়। শীতকালে রাতের প্রথম দিকে দৃশ্যমান হয়। এটা হচ্ছে ক্যাসিওপিয়া। এরপরে দেখো একটা ডিপ ব্লু মানে কালারে, কচি কলা পাতা কালারে আমি এখানেতে প্রিন্ট করে দিচ্ছি, কারণ এইটা প্রচুরবার পরীক্ষায় এসছে। তোমাদের ক্লাসেতেও আমি এইভাবেই মেনটেন করে দেবো, তোমরা নোটসে দাগ দিয়ে নেবে। মহাবিশ্বকে পূর্বে কসমস বলা হতো, আর এই মহাবিশ্ব নিয়ে যে পড়াশোনা সেটাকে বলা হয় কসমোলজি। আর এই যে কসমস, এই শব্দটা প্রথম ব্যবহার করেছিলেন পিথাগোরাস। এই 3টে পয়েন্ট। এই যে গোটা পাতাটা দেখছো, এই পাতা থেকে তার মানে তোমাদের 8টা মতো গুরুত্বপূর্ণ এমসিকিউ তৈরি হবে, যেটা খাতায় আলাদা করে লেখা থাকবে, এবং আমি পরের দিন ক্লাস শুরুর আগে এটা ধরবো। বোঝা গেল কি সেই 8টা পয়েন্ট হলো? 8টা পয়েন্ট হলো যে এখান থেকে অ্যারিস্টাকাস সূর্যকেন্দ্রিক কথা বললেও কোপারনিকাসের নাম গুরুত্বপূর্ণ, যিনি সূর্যকেন্দ্রিক মতবাদ বলেছিলেন। কোপারনিকাস, আমি একটু কালিটা চেঞ্জ করছি, তাহলে তোমাদের এই লেখার মধ্যেও তোমরা বুঝতে পারবে, চিন্তা করার কোনো এ নেই। তারপর পদার্থের চতুর্থ অবস্থা হচ্ছে প্লাজমা, এটা 2 নম্বর। নক্ষত্রপুঞ্জ হচ্ছে ক্যাসিওপিয়া, এটা 3 নম্বর। গ্রেট বিয়ার বা সপ্তর্ষি, যেটা উর্সা মেজর নামে পরিচিত, এটা 4 নম্বর। 5 নম্বরে থাকছে ওরিয়ন, যেটাকে বলা হয় শিকারী নক্ষত্র, যার ভারতীয় নাম হচ্ছে মৃগ। ক্যাসিওপিয়ার আকৃতি হয় ডব্লু বা এম অক্ষর, 6 নম্বর। 7 নম্বর হচ্ছে মহাবিশ্বকে পূর্বে কসমস বলা হতো। মহাবিশ্ব সম্পর্কে পড়াশোনাকে কসমোলজি বলে, এবং এই কসমস কথাটি প্রথম ব্যবহার করেছিলেন পিথাগোরাস। তাহলে এই যে টোটাল নোটসটা পড়লে এখান থেকে 8টা এমসিকিউ হলো, যে এমসিকিউ গুলো আমি তোমাদেরকে বলছি অন্যান্য জায়গার স্টুডেন্টদের থেকে তোমাদেরকে এগিয়ে রাখবে। এটুকু কথা আমি তোমাদেরকে
বলছি, ঠিক আছে? বোঝা গেল? এই 8টা এমসিকিউ কিন্তু তোমাদের এই গোটাটা থেকে তোমাদের খাতায় লিখতে হবে। এই নোটস যতই তোমাদের বাড়িতে পৌঁছে যাক না কেন, এই নোটস সম্পর্কে এইটা খাতায় কিন্তু তোমাদেরকে লিখতে হবে। না লিখলে কিন্তু পাস করা কঠিন আছে। শুধু নোটসে দাগ দিলে হবে না, খাতায় এই 8টা এমসিকিউ কে তৈরি করতে হবে। এরপর দেখো, পরের পাতা আলোচনার পূর্বে আমি একটা কোশ্চেন নিয়ে আগে আলোচনা করব, তারপরে পরের জিনিস আলোচনা করব। দেখো, এই প্রশ্নটা আমি গতদিন তোমাদের সঙ্গে একটা ছোট ভিডিওয় আলোচনা করেছিলাম, হয়তো তোমরা প্রত্যেকে ভিডিওটা দেখতে পারোনি, তাই আমি তোমাদের সঙ্গে আলোচনা করছি। দেখো, প্রশ্ন পরীক্ষায় দিয়েছে, নিচের কোন ঘটনাটি শিশুর মর্যাদাকে লঙ্ঘন করে? এটা কি সিডিপির প্রশ্ন? না, এটা সোশ্যাল স্টাডিজের প্রশ্ন। আমি এসডি বলে লিখছি, এসএস সোশ্যাল স্টাডিজ, মানে তোমরা যে চ্যাপ্টারে পড়ছো এখন সেই চ্যাপ্টার থেকেই প্রশ্নটা এসছে। গত বছর সিটেটে আমি শুধু বাংলায় অনুবাদ করে দিয়েছি। প্রশ্ন দেখো, বলছে শিশুর মর্যাদাকে লঙ্ঘন করছে কোন ঘটনা? আচ্ছা বেশ, অপশন দেখি। বলছে একজন শিক্ষক একটি শিশু শার্ট ছাড়াই ক্লাসে যোগদান করতে তাকে বাধ্য করেছেন কারণ সে ইউনিফর্ম পরে স্কুলে আসেনি। একটা শিশু, সে ইউনিফর্ম পরে স্কুলে আসেনি, সেই জন্য তাকে বলছেন যে তুমি যে শার্ট পরে এসছো ওটা ছাড়াই তুমি ক্লাসে যাও, তুমি কেন ইউনিফর্ম পরে স্কুলে আসবে না? আসলে এখানে ইউনিফর্ম ইউনিফর্ম যেটা পরে আসেনি সেটা কিসের প্রতিনিধিত্ব করে জানো? সেটা হচ্ছে নিয়মানুবর্তিতা। মানে প্রত্যেকে, আমি আর লিখছি না, গোটাটা ধরবে না। নিয়মানুবর্তিতা মানে প্রত্যেকে ডিসিপ্লিন। এইটার প্রতীক হচ্ছে ইউনিফর্ম। সেইটা পরে আসেনি ছেলেটি, বাচ্চা ছেলে, যে কোনো কারণ হতে পারে আসেনি, তার জন্য তাকে বলছে, ক্লাসেতে শিক্ষক বলছেন যে তুমি ক্লাসে যাও কিন্তু উইদাউট শার্ট, তুমি যে শার্ট পরে এসছো ওটা এখানে অ্যালাউ নয়। প্রথম অপশন, বেশ, হতে পারে উত্তর। দ্বিতীয় অপশন বলছে একজন শিক্ষক অন্য একজন শিক্ষকের সাথে বাড়িতে অবহেলার কারণে একটি শিশু যে সমস্যার সম্মুখীন হয়েছেন তা নিয়ে আলোচনা করছেন। একটা শিশু, তাতে বাড়িতে সেই শিশুটাকে অবহেলা করা হয়েছে, এইটা নিয়ে দুটো শিক্ষক আলোচনা করছেন। আচ্ছা, এটা শিশুর মর্যাদা লঙ্ঘন করে বলে মনে করা যায়। 3 নম্বরে বলছে একজন শিক্ষক একটি ছাত্রীকে স্কুলে পৌঁছানোর জন্য সাইকেলে যেতে বলছেন। একটা ছাত্রী, তাকে স্কুলে পৌঁছানোর জন্য বলছেন একজন শিক্ষক যে তুমি সাইকেলে যাও। এটা উত্তর হতে পারে। 4, একজন শিক্ষক একটি শিশুকে অশালীন ভাষা ব্যবহারের জন্য ক্লাসে ক্ষমা চাইতে বলছেন। কেউ একজন, কোনো একটা ছাত্র কোনো অশালীন ভাষা ব্যবহার করেছে, সেটার জন্য তাকে বলছেন তুমি ক্লাসে ক্ষমা চাও। এইবার দেখো, যদি তোমাদের কাছ থেকে আমি বলি যে তোমরা এ বি সি ডি কোনটা উত্তর হবে বলো, তোমরা একটু কমেন্টে জানাও তো, আমি একটু কমেন্টটা দেখি যে তোমাদের মতে এখানে কোনটা উত্তর হতে পারে। যদি তোমরা সঠিক উত্তর দাও তাহলে আশা করি যে তোমরা প্রিপারেশন তোমাদের প্রচুর বেশি আছে। তো দেখি কে কি উত্তর দেয়। অপশন ডি, উমা প্রথম উত্তর দিয়েছে। এখানে সবচেয়ে প্রথম উত্তর এ বলছে প্রিয়াঙ্কা চন্দ্র, এ বলছে, এ মলয়, মলয়ও বলছে এ। কোনো উত্তর দিতে চাও প্লিজ কেউ মাইক্রোফোনটা অন করবে না, মাইক্রোফোনটা অন করবে না, তাহলে কিন্তু সমস্যা আছে, আমি কিন্তু তাকে ক্লাস থেকে বের করে দিতে হবে, আমার কিছু করার থাকবে না। মাইক্রোফোনটা কেউ অন করবে না। বেশ, দেখো, আমি জানি না যারা এ বলছো, যারা এ বলছো তারা আমার ভিডিও দেখেছো কিনা, সেটা দেখে যদি বলে থাকো তাহলে ঠিক আছে, তোমরা ভালো জিনিস রপ্ত করেছো। আর যদি না দেখে বলে থাকো তাদের প্রিপারেশন খুব ভালো আছে। অপশন এ, কেন পরে ব্যাখ্যা করবো। মাইক্রোফোনটা কেউ অন করবে না, আমি শেষবার রিকোয়েস্ট করছি, মাইক্রোফোনটা কেউ অন করবে না। দেখো, প্রথম অপশন, একজন শিক্ষক ক্লাসে তাকে ইউনিফর্ম ছাড়াই ক্লাসে যেতে বলেছেন, এটা তোমাদের মতে অনেকজন যা দেখলাম তাতে 60% এই উত্তর দিয়েছে, 40% অপশন ডি দিয়েছে। অপশন ডি আসি, অশালীন ভাষা ব্যবহার করার জন্য ক্লাসে ক্ষমা চাইতে বলেছেন। তোমরা জানো কি জানি না, মৃদু শাস্তি অ্যালাউ আছে, দৈহিক নয়। দৈহিক নয়, মৃদু শাস্তি দেওয়া যেতে পারে স্টুডেন্টকে, কিন্তু দৈহিক নয়। তাকে যেটা উন্নতি করবে এরকম মৃদু শাস্তি আপনি দিতে পারেন, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? তো মৃদু শাস্তি অ্যালাউ আছে। 1 মিনিট হোল্ড করো তোমরা।
তো মৃদু শাস্তি শাস্তি অ্যালাউ আছে, যদি কোনো ছাত্র কোনো অন্যায় কাজ করে এটার জন্য মৃদু শাস্তি দেওয়া যেতে পারে। তো এবং অশালীন ভাষা যেহেতু ব্যবহার করেছে, সে ক্লাসে যদি ক্ষমা চায়, এই ক্ষমা চাওয়া হচ্ছে বিনয়ের প্রতীক। সে বিনয়ী হয়ে উঠবে ভবিষ্যতে, যেটা ছাত্র জীবনে আমাদের শেখা একান্ত প্রয়োজন। এটা কখনোই শিশুর মর্যাদাকে লঙ্ঘন করতে পারে না। অপশন সি, ছাত্রীকে স্কুলে পৌঁছানোর জন্য সাইকেল কিনতে বলেছেন। তোমার এখন মনে হচ্ছে যে সাইকেল বুঝি তার নেই, এটা তোমার মনে হওয়া। মোটেই এরকমটা নয় যে ছাত্রীর সাইকেল আছে কি ছাত্রীর সাইকেল নেই এটা তোমাকে এখানে জানায়নি। কাজেই তুমি ধরে নিচ্ছ যে ছাত্রীর সাইকেল নেই, সেই জন্য তাকে কিনতে বলছেন, এটা ছাত্রীর ক্ষেত্রে মর্যাদা হানি করছে। বা ছাত্রী সাইকেল চালাতে জানে না, এটা তাকে কিনতে বলছে। ভিডিওটা প্লিজ অফ করবে। তো সেই জন্য তাকে কিনতে বলছেন। এই সমস্যা করো তোমরা যারা ভিডিও অডিও অন করছো, তাদেরকে বলছি আমি যদি এখান থেকে ব্লক করে দিই তোমরা আর ক্লাসে কোনোদিন জয়েন হতে পারবে না। তো যার জন্য সাইকেল কিনতে বলা, কথা শোনে না এরা। আরে ভিডিওটা কেন অন করছো? কে এই ব্যক্তি? তো এটা উত্তর হতে পারে না। তারপর, একজন শিক্ষক অন্য একজন শিক্ষকের সাথে বাড়িতে অবহেলার কারণে একটি শিশু যে সমস্যার সম্মুখীন হয়েছেন তা নিয়ে আলোচনা করছেন। তোমরা কি ধরে নিয়েছো যে দুটো টিচার আলোচনা করছেন আর শিশুটা পাশ থেকে শুনছে? এটা কি তোমরা অনেকে ধরে নিয়েছো? যদি ধরে নিয়ে থাকো একটু কমেন্ট বক্সে জানাও তো। এটা কিন্তু কোথাও তথ্যে বলা নেই যে এই শিশুটা এই আলোচনাটা শুনেছে। তোমাদের সাইকোলজি নিয়ে খেলা হচ্ছে, তোমরা এটা ধরে নিয়েছো যে শিশুটা আড়াল থেকে বুঝিয়ে দুটো শিক্ষকের আলোচনা শুনে তার মধ্যে মর্যাদা নিয়ে একটা কথা উঠছে। কাজে এই অপশনটা হবে না। লাস্ট অপশন, অপশন নাম্বার এ, ফার্স্ট অপশন, একজন শিক্ষক একটি শিশুকে ক্লাসে যোগ দিতে বাধ্য করছেন কি জন্য? সে ইউনিফর্ম পরে আসেনি। এটা হচ্ছে সঠিক উত্তর। ইউনিফর্ম পরে না আসলে তাকে ক্লাসে যেতে দেওয়া যাবে না, এটা কোথাও বলা নেই। এবং এটা শিশুর পক্ষে অত্যন্ত অমর্যাদাকর, লজ্জাকর বিষয় যে উইদাউট শার্ট তাকে ক্লাসে যেতে বাধ্য করা হচ্ছে। তাহলে এই চ্যাপ্টার থেকে এত কিছু থিওরি যদি তোমরা না জানো, আজকের প্লট যারা এখানেতে আমার সঙ্গে যাদের আর কোনোদিন দেখা হবে না, তাদের ক্ষেত্রে আমি একটা কথা বলবো, সেটা হচ্ছে যে তোমাদেরকে এই কিওয়ার্ড শেখানোটা আমার দায়িত্ব। কারণ তুমি যেহেতু একটা ক্লাস আমার করেছো, তোমাকে কিছু জিনিস আমি শিখিয়ে দেবো প্রথম দিনের ক্লাসেই। সেটা হলো এখানকার কিওয়ার্ড হচ্ছে বাধ্য করেছেন। এইটা বেশিরভাগ ক্ষেত্রে 99% ক্ষেত্রে যদি উত্তরের অপশানে বাধ্য করেছেন এরকম থাকে, যেটা মর্যাদা লঙ্ঘন করছে, সেই উত্তরটাই হবে। এটাই হচ্ছে কিওয়ার্ড। বাধ্য করা, শিশুকে কাজ করতে বাধ্য করা, ঠিক আছে? জোরপূর্বক করানো, জোরপূর্বক। দেখবে অনেক কোশ্চেন সেটে এই শব্দটা আছে। এটাই উত্তর হবে। অবশ্যই প্রশ্নটা তোমাদেরকে জানতে হবে যে কি প্রশ্ন, এটাই উত্তর হবে বললে তো আর হবে না। তোমাদেরকে প্রশ্নটা জানতে হবে। তো প্রশ্ন যখন মর্যাদা লঙ্ঘনের উঠছে তখন জোরপূর্বক বাধ্য করা, এগুলো অবশ্যই মর্যাদাহানিকর একটা ব্যাপার, এবং এগুলো কোথাও বলা নেই। শিশুর সঙ্গে যে আমাদের বর্তমান যে শিক্ষা ব্যবস্থা, সেটা হচ্ছে শিক্ষার্থী কেন্দ্রিক। কাজেই এই শিক্ষার্থী কেন্দ্রিক ব্যবস্থায় কখনোই কাউকে কিছু বাধ্য করা যায় না, কখনোই কাউকে কোনো কিছু জোরপূর্বক কোনো কিছু কাজ করাতে বাধ্য করা যায় না। বোঝা গেল? বুঝতে পারলে কি বললাম? তো তোমাদের ক্লাস কিরকম লাগছে তোমরা একটু কমেন্টে জানাও। আমরা টপিকে আস্তে আস্তে ফিরছি। দেখো এই পর্যন্ত প্রত্যেকের যদি ক্লিয়ার হয়ে থাকে তো তোমরা কমেন্ট করো যে হ্যাঁ ক্লিয়ার। যাদের ক্লাসটা এই পর্যন্ত ক্লিয়ার হয়েছে তারা একটু কমেন্ট বক্সে জানাও যে হ্যাঁ ক্লিয়ার। যাদের ক্লাসটা এই পর্যন্ত ক্লিয়ার হয়েছে তারা একটু কমেন্টে জানিয়ে দাও যে ক্লিয়ার। তো বাহ, তোমরা আমাদের থেকে বেশি আপডেটেড, তোমরা লাইক টাইক দিচ্ছ, ভালো কথা, বেশ, খুবই ভালো। এবার আসি পরের প্রসঙ্গে। এবং তোমরা যারা ভর্তি হতে চাও, ওখানে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ওখান থেকে যোগাযোগ করে নিতে পারো। ভর্তির ক্ষেত্রেও তোমাদেরকে বিশেষ ছাড় আছে। আমি সেই আমাদের ক্ষেত্রে আমার কোড ইউজ করে তোমরা ভর্তি হবে। দুটো ফোন নাম্বার তোমাদের দিয়েছে, ওখান থেকে যোগাযোগ করে নিতে পারো। আর ভর্তির আগে অবশ্যই স্যারের সঙ্গে যোগাযোগ করবে। এখানে স্যারের নাম্বার দেওয়া আছে, তোমাদের কাছেও আছে। স্যারের সঙ্গে যোগাযোগ করবে। আর ছাড় পেতে হলে হোয়াটসঅ্যাপ করে নেবে,
দিয়েছি। এবার আমরা দ্বিতীয় টপিকে 2 নম্বর পেজে আসি। এটা প্রথম পেজ ছিল, 8টা এমসিকিউ এখান থেকে বেরিয়ে এসছে। এবার দেখো, এডুইন পি হাভেল, এনার নামটা একটা কারণে উল্লেখযোগ্য, তিনি হচ্ছেন আমেরিকার জ্যোতির্বিজ্ঞানী, মহাবিশ্বের ব্যাস পরিমাপ করেছিলেন। ঠিক আছে, প্রশ্ন তোমাদের ডাইরেক্ট পরীক্ষায় জানতে চেয়েছিল যে মহাবিশ্বের ব্যাস কে প্রথম পরিমাপ করেন? এডুইন হাভেল। এটা তোমাদের 9 নম্বর এমসিকিউ হবে। মহাবিশ্বের ব্যাস পরিমাপ করেছিলেন, বুঝতে পারছো? আলোকবর্ষ দিয়ে সেই যে বিরাট মহাবিশ্ব, তার ব্যাসটা প্রথম পরিমাপ করেছিলেন এডুইন পি হাভেল। ঠিক আছে, এরপর দেখো, মহাবিশ্ব একটা দীর্ঘায়িত জটিল প্রক্রিয়া, ওটা ঠিক আছে। মহাবিশ্ব সম্পর্কে যে পড়াশোনা তাকে বলা হয় অ্যাস্ট্রোজিওলজি। অ্যাস্ট্রো বানানটা তোমাদের হয়তো একটু চোখে ফটোমটো ঠেকছে, যাই হোক, অ্যাস্ট্রোজিওলজি হচ্ছে মহাবিশ্ব সম্পর্কে পড়াশোনা, এটাকে বলা হয়। দেখো, তোমরা যদি কম্বাইন পরীক্ষা পড়ো, উদ্যানবিদ্যা, এটাকে বলা হয়, উদ্যান নিয়ে যারা পড়াশোনা করে তাকে বলা হয় হর্টিকালচার। দেখবে, উদ্যানবিদ্যাকে বলা হয় হর্টিকালচার। ঠিক আছে, সংযোজক কলা, সংযোজক কলা, এটাতে যে ক্যান্সার হয় একে বলা হয় সার্কোমা। সায়েন্সের বিষয় এগুলো। তো এগুলো এক একটা পড়াশোনা, এক একটা পড়াশোনা সম্পর্কে যুক্ত। ঠিক আছে, তো উদ্যানবিদ্যা হচ্ছে হর্টিকালচার, সংযোজক কলার ক্যান্সার হচ্ছে সার্কোমা, রক্তকলা শ্বেত রক্তকণিকা, তার যে ক্যান্সার তাকে বলা হয় লিউকোমিয়া। এখানেতে একটা শব্দ কি তোমরা লক্ষ্য করছো? মিয়া। মিয়া মানে হচ্ছে সায়েন্সের ভাষায় রক্ত, লিউকোমিয়া মানে হচ্ছে শ্বেত রক্তকণিকার ক্যান্সার, সংযোজক কলার ক্যান্সার হচ্ছে সার্কোমা, উদ্যানবিদ্যা হচ্ছে হর্টিকালচার। ঠিক আছে, তো এইগুলো হচ্ছে বিভিন্ন টার্ম ওয়ার্ড যেটা এখানে আমি ইউজ করেছি। মহাজাগতিক বস্তু সম্পর্কিত যে বিদ্যা বা পড়াশোনা তাকে বলা হয় অ্যাস্ট্রোজিওলজি। এটা তোমাদের 10 নম্বর এমসিকিউ। বিশ্ব ব্রহ্মাণ্ড সম্পর্কে পড়াশোনাকে বাংলায় বলা হয় জ্যোতির্বিদ্যা। এটা তোমাদের 11 নম্বর এমসিকিউ। সেরেস আবিষ্কৃত প্রথম এবং বৃহত্তম গ্রহাণু, এটা তোমাদের 12 নাম্বার এমসিকিউ। এইভাবে আমি তোমাদেরকে বেছে দেবো। এরপর মহাজাগতিক সৃষ্টি সম্পর্কিত বিভিন্ন তত্ত্ব, 4টে তত্ত্ব তোমাদেরকে জানতে হবে। 4টে তত্ত্ব হচ্ছে পালস সেটিং থিওরি অ্যালান স্যান্ডেস, বিগ ব্যাং থিওরি জর্জ লেমেট্রে, এডুইন হ্যাভেল এবং স্টিফেন হকিং। তোমরা স্টিফেন হকিং সম্পর্কে শুনেছো, বহু কিছু জেনেছো। স্টেডি স্টেট থিওরি, এটা এটা সংক্ষেপে তোমাদের মনে রাখতে হবে বান্ডি এবং গোল্ড, কারণ আমরা পরীক্ষার জন্য পড়বো, আমরা এখানে এমএসসি করতে যাচ্ছি না, আমরা পরীক্ষার জন্য পড়বো, আমরা জিওগ্রাফিতে এমএসসি করবো না। তো স্টেডি স্টেট থিওরি, বান্ডি গোল্ড, এইভাবে মনে রাখবে। আর ঈশ্বরকণা মতবাদ 2012 সালে পিটার হেগস। তাহলে এখান থেকে যে 4টে এমসিকিউ হলো, এখান থেকে 16 নাম্বার এমসিকিউ তোমাদের তৈরি হলো। এই নোটসটা যখন প্রিন্ট আউট তোমরা বাড়িতে পাবে, তখন তোমাদের খাতা থেকে এই কাজগুলো করতে হবে আমার ক্লাস শুরুর আগে। নেবুলা, নেবুলা কথার মানে হচ্ছে কুয়াশা, এটার বাংলা মানে হচ্ছে নিহারিকা। সবচেয়ে শীতলতম মহাবিশ্বের নেবুলা হচ্ছে বুমেরাং নেবুলা। এটা হলো 18 নাম্বার এমসিকিউ। নেবুলা কথার মানে হচ্ছে কুয়াশা, শীতলতম স্থান বুমেরাং নেবুলা, এটা হচ্ছে 18তম এমসিকিউ। এরপর আসছে ছায়াপথ বা গ্যালাক্সি। গ্যালাক্সি শব্দটা গ্রিক শব্দ গ্যালা থেকে এসেছে, যার অর্থ হচ্ছে বা দুধ। কারো কোনো বক্তব্য থাকলে প্লিজ আমার ক্লাসের মাঝখানে বলো না। নেবুলা কথার মানে হলো গ্যালাক্সি, এবং এটা হলো গ্যালা থেকে এসছে, যার অর্থ হলো দুধ বা মিল্ক, যেটা হচ্ছে 19 নাম্বার এমসিকিউ। এই সৌরজগতের আকাশগঙ্গা ছায়াপথে এটা অবস্থিত, একটা স্করপিল ছায়াপথ। এটা মাঝে মাঝে পরীক্ষায় দেয়, অতটা গুরুত্বপূর্ণ নয়। মিল্কি ওয়ে সবচেয়ে যে নিকটবর্তী ছায়াপথ সেটা হচ্ছে অ্যান্ড্রোমেডা। এটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে নিকটবর্তী ছায়াপথ, এটা পরীক্ষায় প্রচুরবার এসছে। এটা তোমাদের 20 নম্বর এমসিকিউ। এরপর আকাশগঙ্গায় আসবো, তার আগে দেখে নাও 2টো পেজ তোমাদের কমপ্লিট হলো। 2টো পেজেতে তোমরা এখনো পর্যন্ত যে এমসিকিউ সংখ্যা তোমাদের কাছে দাঁড়িয়েছে সেটা হচ্ছে 20টা এমসিকিউ। ঠিক আছে, এ পর্যন্ত প্রত্যেকের ক্লিয়ার? আমি তাহলে প্রথম থেকে যেটা বললাম একটুখানি জাস্ট 1 মিনিট রিমাইন্ডার দিয়ে নিই। নোটসেতে এখানে কয়েকটা কথা আমি তোমাদেরকে বলেছিলাম যে 150 নম্বরের পরীক্ষা হয়। 100, দাঁড়াও দাঁড়াও, 150 নম্বরের এই পরীক্ষায় 60 নাম্বার সোশ্যাল স্টাডিজ থেকে থাকে। 60 নাম্বার সোশ্যাল স্টাডিজ থেকে থাকে। টেট পরীক্ষার 2টো ভাগ, একটা ডাইরেক্ট জিকে আসে, আর একটা শিক্ষক হিসেবে তোমাদের উত্তর কি হবে সেটা জানতে চাওয়া হয়। তার মডেল আমি কোশ্চেনে তোমাদেরকে দেখিয়েছি। এরপর হচ্ছে একটা বিশেষ শব্দের উপর তোমাদের জোর দিতে হয়, যেটাকে বলা হয় কিওয়ার্ডস। সেই কিওয়ার্ডস কাকে বলে সেটা তোমাদেরকে আমি দেখালাম ক্লাসেতে। স্যার ক্লাসটা রুটিনটা দিন। প্রিয়া, ক্লাসটার রুটিন পাওয়াটা কি খুব বড় কথা? এটা 31শে জুলাই পর্যন্ত ক্লাসটা তোমাদের ফ্রি চলবে, তোমাদের রুটিন অ্যাক্সেস করে দেওয়া আছে। আমি তোমাকে পড়াচ্ছি জিওগ্রাফি,
তো তুমি সোশ্যাল স্টাডিজের দিকে ফোকাস করো, ক্লাসটা ভালোভাবে করো। তুমি যখন কোর্স পারচেজ করবে তোমাকে সব রুটিন দিয়ে দেওয়া হবে, এরকমটা তো নয় যে তোমাদের রুটিন দেওয়া হবে না। ক্লাসের ফোকাস থেকে তোমরা সরে যাচ্ছ, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। এরকম করে পরীক্ষা ক্র্যাক করা কঠিন হবে। আমি যেটা বলছি, এখন তোমাকে যদি মনে হয় সেটা পিডিএফটা কি করে পাবে, ক্লাস কখন অবশ্যই একটা স্বস্তির একটা খবর, কারণ ওনাকে যে অবস্থায় দেখেছিলাম, আমি এর আগেও দেখিয়েছি, খুব মারাত্মক, খুব খারাপ লেগেছিল তখন ওনাকে কলকাতার এই বেসরকারি হাসপাতাল থেকে নিয়ে যাওয়া হচ্ছিল। সেই সময়ে এই যে ভিডিওটা একটা এরকম সাদা কাপড় দিয়ে ছাপ ছাপ নাকি, বুঝতে পারছো কত ধরনের ঝামেলার সম্মুখীন হতে হয় অনলাইন ক্লাসে? একটাই সুবিধা, তোমরা বাড়ি থেকে ক্লাস করবে, কিন্তু এই দেখো কি সাদা পাথর দিয়ে। যাই হোক, সঙ্গীতা বলে কে ক্লাসে রয়েছো, সে মাইকটা অন করেছো, কাইন্ডলি মাইকটা অফ করো। ইতিমধ্যে 3 জনকে আমরা রিমুভ করে দিয়েছি। যদি তোমাদের ভালো না লাগে, যাদের ভালো লাগছে না তারা সরাসরি ক্লাস থেকে লেফট নিয়ে নাও, দরজা খোলা আছে। মোবাইল অপশনে যাও, ডান দিকে রেড বাটনটা টেপো, সোজাসুজি ক্লাস থেকে লেফট হয়ে যাবে। আমি যদি এখান থেকে ব্লক করে দিই, ফার্দার আর জয়েন হতে পারবে না। তাই প্রত্যেককে আমি বলছি, যারা ক্লাসে আছো প্লিজ মাইকটা অন করো না, ভিডিওটা অন করো না, তাহলে কিন্তু এই আমি এখান থেকে ব্লক করে দিলে আর জয়েন হতে পারবে না ক্লাসে। টপিকে এসো। তো আমি বলছিলাম যে তোমাদেরকে কি নিয়ে, কিওয়ার্ডস। এই কিওয়ার্ডসটা এমন একটা জিনিস যেটাতে তোমরা সরাসরি বুঝতে পারবে যে উত্তর কি হবে, তার শর্টকাট আমি তোমাদেরকে দেখিয়েছি। এরপর হচ্ছে কাট অফের প্রশ্ন। অন্য পরীক্ষার ক্ষেত্রে তোমাদের কাট অফ নিয়ে হেডেক থাকে, কত কাট অফ হবে। যেমন উদাহরণ হিসেবে তোমাদের মিসলেনিয়াস পরীক্ষার কথা বলি। মিসলেনিয়াস পরীক্ষা 200 নম্বরে হয়েছিল, তো সবাই ভেবেছিল 128 থেকে 30 কাট অফ যাবে, কিন্তু সেখানে কাট অফ চলে গেছে 145 জেনারেলে। এই টেটের ক্ষেত্রে কিন্তু তা নয়, টেটের ক্ষেত্রে হচ্ছে 90 তোমাদের কাট অফ ফিক্সড। তোমরা আমার কাছে এসছো 110 স্কোর করবার জন্য। 90 কাট অফ ক্লিয়ার করবার জন্য তোমরা বাড়িতে পড়াশোনা করতে পারো, বা আরো ভালো তোমরা অন্যান্য জায়গা থেকে বই কিনে পড়তে পারো, তাতে হয়তো তোমাদের 90 ক্লিয়ার হতে পারে। কিন্তু তোমরা এখানে এসছো 110 স্কোর করবার জন্য, 110 প্লাস স্কোর করবার জন্য, এটুকুটা খেয়াল রাখবে। এরপর আমি তোমাদেরকে কি সার্ভিস দেবো, থিওরি পড়াবো, পিওয়াইকিউ পড়াবো, মানে প্রতিটা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার পড়াবো, ঠিক আছে। এরপর তোমরা যদি অফারের জন্য এই দুটো হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিয়েছি আমার, তোমরা যোগাযোগ করে নিতে পারো, বা স্যারের সঙ্গে যোগাযোগ করে নিতে পারো। এই দুটোতে যোগাযোগ করলে তোমরা ছাড় পাবে। ব্যাস, এটুকু ব্যাপার চলে গেল। এবার সোশ্যাল স্টাডিজের ক্লাসে চলে আসি। এবার হচ্ছে আকাশগঙ্গা। আকাশগঙ্গার কেন্দ্রে একটা বিশাল কৃষ্ণ গহ্বর থাকে, যাকে বলা হয় স্যাজিটারিয়াস এ। পরীক্ষায় এসেছিল, এটা তোমাদের 21 নম্বর এমসিকিউ। আমি দেখো পাশে পাশে এমসিকিউ এর জন্য যেটুকু তোমরা, তোমাদের কিন্তু পেড ক্লাস যখন আমি করাবো এর থেকেও ভালোভাবে পড়াবো, বুঝতে পেরেছো? পেড ক্লাস যখন হবে, আমি যখন পড়াবো অ্যাপেতে, তখন এর থেকেও ভালোভাবে পড়ানো হবে। আজকে জাস্ট তোমরা যা সকল ধরনের স্টুডেন্ট আছো তাদেরকে বোঝানোর জন্য এই ক্লাসটা নেওয়া। তো আজকে এটা আমার দ্বিতীয় ফ্রি ক্লাস এবং শেষ ফ্রি ক্লাসও বটে। ওই জন্য যারা ভর্তি হবে না বা যাদের সঙ্গে আমাদের আর কোনোদিন সাক্ষাৎ হবে না, তাদের কাছে যেন কিছু তথ্য গিয়ে পৌঁছায়, এই সময়টার যেন কিছুটা দাম আমি দিতে পারি, সেই জন্যই এই তথ্যগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি। আচ্ছা, প্রাচীন আকাশগঙ্গা আলোর নদী হিসেবে কল্পনা করা হতো, এটার নাম হয়েছে আকাশগঙ্গা। আকাশের মধ্যে দিয়ে যেন গঙ্গা গেছে, আলোর নদী। এটা জাস্ট পড়ে নেবে, এটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট নয়। আপার প্রাইমারি সিলেবাসটা তুমি জানতে চেয়েছো, তোমার জন্য আমি দেখাচ্ছি, বাট এটা আমি বহুবার তোমাদের গ্রুপে দিয়েছি, বহুবার, একবার নয় একাধিকবার দিয়েছি। আপার প্রাইমারি সিলেবাস আমি নিজের হাতে তৈরি করে আপার প্রাইমারি সিলেবাস তোমাদেরকে দিয়েছি, এখন দেখাবো না, একটু ক্লাসটা হয়ে যাক, আপার প্রাইমারি সিলেবাস আমি তোমাকে দেখিয়ে দেবো। বেশ, এরপর নক্ষত্র। উজ্জ্বলতম নক্ষত্র হচ্ছে সিরিয়াস বা ডগ স্টার, ভীষণ ইম্পর্টেন্ট, পরীক্ষায় প্রচুরবার এসেছে। এটা হচ্ছে 22 নম্বর এমসিকিউ। 23 নম্বর, সূর্যের থেকে সবচেয়ে কাছে অবস্থিত হচ্ছে প্রক্সিমা সেন্টারাই, এটা তোমরা প্রত্যেকে জানো। এটা তাহলে 23 নম্বর এমসিকিউ হবে, এর পরের লাইনটা পড়বার প্রয়োজন নেই। এটাও এমনি পড়ে নেবে, এটা এমসিকিউ এর জন্য গুরুত্বপূর্ণ নয় বা পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ নয়। তাহলে তোমরা 3 নম্বর পেজে যাচ্ছ, 23টা এমসিকিউ তোমরা সৌরজগৎ থেকে এখনো কালেক্ট করেছো। এরপর হচ্ছে 7টা তারা নিয়ে সপ্তর্ষি মন্ডল, সপ্ত ঋষি। এই সপ্তর্ষিকে যদি ভাঙো, সপ্ত ঋষি তার মানে সপ্ত মানে 7, যেন 7 জন ঋষি, সপ্তর্ষি। তো সপ্তর্ষি মন্ডল, 7টা তারা। এর মধ্যে সবচেয়ে উজ্জ্বলতম নক্ষত্র হচ্ছে রিগেল। এটা তোমরা ভাই কোথাও পাবে না, এটা আমার নোটস থেকে আমি তৈরি করে তোমাদেরকে দিয়েছি। আমি নিজে কম্বাইনে জিকে পড়াই, সেই কম্বাইনে জিকে নোটস থেকে এই নোটসটা তৈরি করা।
তোমরা যারা আপার প্রাইমারির জন্য সোশ্যাল স্টাডিজ পড়ছো, এত হায়ার লেভেলে সোশ্যাল স্টাডিজ তোমাদেরকে এর আগে কোথাও তোমরা পড়েছো কিনা একটুখানি চিন্তা ভাবনা করবে, বা অন্যান্য জায়গাতেও তোমরা ক্লাস করো, তোমরা সেখানে দেখবে যে এত হায়ার লেভেলে সোশ্যাল স্টাডিজ পড়ানো হয় কিনা। দেন আমরা চলে আসবো উর্সা মেজর বা ওরিয়ন নামে পরিচিত কোনটা, নক্ষত্রমণ্ডল। নক্ষত্রমণ্ডলের আর একটা গুরুত্বপূর্ণ হচ্ছে কালপুরুষ, এটা তোমাদের 25 নম্বর এমসিকিউ এ পড়লো। এরপর হচ্ছে সূর্য, সূর্য কি নিয়ে গঠিত তোমাদের পরীক্ষায় পড়ে, হাইড্রোজেন, হিলিয়াম এবং অন্যান্য গ্যাস নিয়ে গঠিত। এই হাইড্রোজেন এবং হিলিয়ামের নাম তোমাদের পরীক্ষায় পড়ে সূর্যের মধ্যে, যে সূর্যের মধ্যে কোন দুটো গ্যাস আছে, হাইড্রোজেন এবং হিলিয়াম, এটা তোমাদের 26 নম্বর এমসিকিউ। এর পরবর্তী হচ্ছে পৃথিবীর থেকে 109 গুণ বড় হচ্ছে সূর্য, এইটুকুটা জানলেই হবে। একটুখানি হোল্ড করো। পৃথিবীর থেকে 109 গুণ বড় হচ্ছে সূর্য এবং পৃথিবী থেকে 15 কোটি কিলোমিটার দূরে অবস্থিত। যদি তোমাদের পারফেক্ট জানতে চাই, 14,70,00,000 কিমি। খাতায় লিখে নেবে, এখন না, এখন শুধু ক্লাস করবে। দেখো ভাই একটা কথা বলি, লক্ষ্য জফলা হবে না, লক্ষ্য। যারা এখানে আজকে ক্লাস করছো ডেমো ক্লাস, তারা এই কেউই এখান থেকে নোটস করো না, কারণ একটা ক্লাস করে তো তোমাদের কিছু হবে না। তো আমি তোমাদের নোটস করতে তাদেরকেই বলবো যারা ভর্তি হতে চাও। যারা ক্লাস করছো তারা এখানটা দেখে নাও কিরম ক্লাস হচ্ছে, প্রত্যেকে দেখো। এই একটা ক্লাসের নোটস নিয়ে তো তুমি পাসও করতে পারবে না, কিছু না। তোমাদেরকে অন্য জায়গায় যেখানে তোমরা ঠিক করছো যে ভর্তি হবে, সেখানেতে তোমরা ভালো করে মন দিয়ে পড়ো, যে কোনো জায়গায় তোমাদেরকে ওয়েলকাম। তো এখানেই যে তোমাকে আসতে হবে এরকমটা নয়, তবে তোমরা ক্লাসটা নোটসের থেকে বেশি ফলো করো যে আমি ক্লাসটা কি বলতে চাইছি। পেড ব্যাচ যখন শুরু হবে তোমাদের অ্যাপেতে, আমি তোমাদের কি কিভাবে তোমরা পড়বে, কোথা থেকে নোটস কিভাবে করবে ধীরে ধীরে বুঝিয়ে দেবো। এটা জাস্ট আমি খুব কুইক বলছি, তোমরা এটাও বুঝতে পারছো যে ক্লাসটা খুব কুইক এগোচ্ছে, তাও আমি স্লো করে তোমাদের বোঝানোর চেষ্টা করছি। তো দেখো কোন জায়গাগুলো গুরুত্বপূর্ণ। 14,70,00,000 কিমি এটা পারফেক্ট পরীক্ষায় জানতে চেয়েছিল এক বছর, তো 15 কোটি কিলোমিটার এটা যেমন জানবে, 14,70,00,000 পারফেক্টটা তোমাকে জানতে হবে। এটা 27 নম্বর এমসিকিউ এর মধ্যে পড়ছে। এগুলো আমরা পড়বো না, পড়বো মানে রিডিং দিয়ে নেবো। এইখানের মধ্যে একটা গুরুত্বপূর্ণ আছে চৌম্বক শক্তি, যাকে সৌরশিখা বলা হয়, এটা মাঝে মাঝে পরীক্ষায় দেয়। এটা হচ্ছে সূর্যের কাছাকাছি জায়গায় ইলেকট্রন, প্রোটন এবং নিউক্লিয়াস, তোমরা পরমাণুর গঠন বলে যে চ্যাপ্টারটা পড়েছো ক্লাস 10-এ, সেখান থেকে এসছে। তো এখান থেকে এটা হচ্ছে গুরুত্বপূর্ণ। তাহলে তোমরা 27টা এমসিকিউ 3টে পাতায় পেলে। আমরা ফোর্থ পেজে চলে যাই। ফোর্থ পেজে কি আছে, সূর্যের কেন্দ্রে থাকে হাইড্রোজেন পরমাণু, দিস ইজ ফিজিক্স। এই জায়গাটা যা সংকোচনের ফলে একত্রিত হিলিয়াম তৈরি করে, একে নিউক্লিয় ফিউশন বলে। তোমাদের পরীক্ষায় প্রশ্ন দেয় নিউক্লিয় ফিশন নাকি ফিউশন। সূর্যের বিপুল ক্ষমতার উৎস কি, গত বছরে প্রশ্ন পড়েছিল, নিউক্লিয় ফিশন নাকি নিউক্লিয় ফিউশন। এই নিউক্লিয় ফিউশন, অর্থাৎ নিউক্লিয় সংযোজন, যাকে বাংলায় বলা হয় নিউক্লিয় সংযোজন। ঠিক আছে, দেখো একটানা আমি ক্লাস করিয়ে যাচ্ছি। একটুখানি আমি 1 মিনিট রেস্ট নিচ্ছি, তোমাদের কি কিছু যদি জানবার থাকে, ক্লাস কিরম লাগছে তোমরা একটু কমেন্ট বক্সে জানাও। আমি একটানা বলে যাচ্ছি, তো আমি একটু, আমাকে রেস্ট দাও। তোমাদের যদি কিছু বলার থাকে কমেন্টে বলো, কেউ প্লিজ মাইক ওপেন করবে না। আমি কমেন্ট বক্স খুলে দিয়েছি, কিছু বলবার থাকলে বলো। ক্লাস রুটিন দিন বলে দেবো, তো বললাম ক্লাস রুটিন তো বললাম বলে দেবো। আর বাকিদের নিশ্চয়ই ভালো লাগছে না, যাই হোক ইনফরমেটিভ বলছো, ঠিক আছে, দেখা যাক কতদূর কি তোমাদের জন্য করতে পারি। ক্লাসে ফিরি। তোমরা এই যে এখানেতে যে আমাকে যে স্টার্টটা দিচ্ছ, এটা তোমরা সরাসরি স্যারের হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে দেওয়া আছে, স্যারের হোয়াটসঅ্যাপ নাম্বারে জানিয়ে দেবে। আর ভর্তির ছাড়ের ক্ষেত্রে কোথায় কিভাবে যোগাযোগ করবে সেটা ক্লাসের প্রথমে বলে দিয়েছি, শেষেও বলে দেবো। আপনাদের কি কোনো ইউটিউব চ্যানেল আছে? তোমরা ভর্তি হও না, বা যারা ভর্তি না হবে তারা আমার ইউটিউব চ্যানেল, আমার যে ইউটিউব চ্যানেল জিকে পারপাস এন্ড এই নামেতে সার্চ করে নেবে। জিকে পারপাস এন্ড এই নামেতে সার্চ করলে তোমরা ইউটিউব চ্যানেল পেয়ে যাবে। ওখানেতে আমার ফ্রি ক্লাস আছে কম্বাইনের জন্য, তোমরা পড়তে পারবে। বেশ পরেরটায় আসি। এত সুনাম করলে মুশকিল আছে। মাইকটা প্লিজ বন্ধ রাখবে। ইউটিউব
আমরা আলোচনা করব। আমরা এখন ক্লাসে আসি, পরে ইউটিউব নিয়ে আলোচনা করব। আলোক মণ্ডলের তাপমাত্রা ৬০০০ ডিগ্রি সেলসিয়াস পরীক্ষায় এসেছিল। ঠিক আছে, সূর্যের তাপমাত্রা ২০,০০,০০০ ডিগ্রি সেলসিয়াসে নেমে যায় কোনটায়? পাশে পরিচলন অঞ্চলেতে। এই জায়গাটা ততটা গুরুত্বপূর্ণ না, এইটা গুরুত্বপূর্ণ। আলোক মণ্ডলের তাপমাত্রা পরীক্ষায় এসেছিল। সূর্যের বায়ুমণ্ডল ক্রোমোস্ফিয়ার এবং করোনা নিয়ে গঠিত। ঠিক আছে, করোনা হচ্ছে সূর্যের একদম বাইরের স্তর। দেখো হাতের লেখাটা একটু এদিক ওদিক হয়ে যাচ্ছে, আমার একটু জ্বর আছে, জ্বর নিয়েই পড়াতে হচ্ছে তোমাদেরকে, যার জন্য হাতের লেখাটা ঠিকঠাক নেই। আর হ্যান্ড রাইটিং এমনি আমার একটু খারাপ, ওই জন্য আমি এমনি একটু ক্যাজুয়াল লিখছি। তো তোমাদের একটু বুঝে নেওয়ার চেষ্টা করবে। জাস্ট এটা তো তোমরা কেউ নোট করছো না, বা আমি তোমাদের বোঝানোর জন্য ক্লাস করাচ্ছি, ওই জন্য আমি ক্যাজুয়াল লিখছি, হাতের লেখাটা একটু খারাপ আছে। হ্যাঁ, তো করোনাকে লোহা, ক্যালসিয়াম এবং নিকেল আয়রন দ্বারা বর্ণালী রেখার আকারে দেখা যায়। এই উপাদানগুলো করোনার তাপমাত্রা বৃদ্ধি করে। সৌরশিখা হচ্ছে বায়ুমণ্ডলে নির্গত চার্জের একটা প্রবাহ। এটা মাঝে মাঝে পরীক্ষা দেয় যে সূর্যের মধ্যে কি দেখা যায়, যেটা তোমাদের কাছে অ্যাজ ইজি অ্যাজ ওয়াটার হয়ে যাবে যদি আমি ক্লাসগুলো তোমাদেরকে কমপ্লিট করিয়ে দিই। তারপর দেখো পৃথিবীর চৌম্বক ক্ষেত্র দ্বারা আটকে পড়া ইত্যাদি, যেটাকে অরোরা বোরিয়ালিস বলা হয়। তোমরা দেখো অরোরা বোরিয়ালিস, এই জায়গাটা গুরুত্বপূর্ণ, তোমাদের পরীক্ষায় পড়েছে। উত্তর মেরুতে যেটাকে বলা হয় অরোরা বোরিয়ালিস, দক্ষিণ মেরুতে সেটাকে বলা হয় অরোরা অস্ট্রালিস। অর্থাৎ নিশীথ সূর্যের দেশ নরওয়ের হ্যামারফেস্ট বন্দর থেকে দেখা যায়। রাত্রিবেলাতেও সূর্য দেখা যায়। যে বন্দরটা সেটার নাম হচ্ছে নরওয়েতে অবস্থিত হ্যামারফেস্ট বন্দর। নরওয়ের হ্যামারফেস্ট বন্দর থেকে রাত্রেও সূর্যের আলো দেখা যায়। একে বলা হয় হচ্ছে নিশীথ সূর্যের দেশ। সূর্যের দাগ আলোকমণ্ডলের উপর অন্ধকার অঞ্চল থেকে সৌরশক্তির উৎপত্তি হয়। এগুলি তার চারপাশের অঞ্চলে তুলনামূলক ঠান্ডা। প্রতি ১১ বছর অন্তর সৌরঝড় দেখা যায়। এটা খুব গুরুত্বপূর্ণ। তোমাদের কি আরেকটু জুম করে পড়াতে হবে? দেখো আরেকটু বড় করে দিলাম তোমাদের যাতে বুঝতে সুবিধা হয়। সৌরঝড় কত বছর অন্তর হয়? দেখো সূর্য ঝড় যে হয় সেটা হেলিওস্ফিয়ারে হয়। হেলিও কথার মানে হচ্ছে সূর্য, হেলিও মানে হচ্ছে সূর্য। ঠিক আছে, সূর্য সম্পর্কিত পড়াশোনা আমি তোমাদেরকে বললাম হেলিওসেন্ট্রিক থিওরি কিছুক্ষণ আগে বলেছি। হেলিও কথার মানে হচ্ছে সূর্য, আর এই সৌর ঝড় হচ্ছে হেলিওস্ফিয়ারে হয়। বোঝা গেল? এরপর গ্রহদের বিবরণে আসবো। তার আগে পর্যন্ত তোমাদের নিয়ার অ্যাবাউট 30টার ওপর এমসিকিউ তোমাদের আমি করে দিয়েছি সৌরজগৎ থেকে। অর্থাৎ তোমাদের হাতে নোটস থাকবে, এই নোটসটা তোমরা পড়বে, এমসিকিউ খাতায় রেডি করবে। এই নোটসের প্রিন্ট আউট তোমাদের বাড়িতে পৌঁছে যাবে। অবান্তর প্রশ্নগুলো করো না। এখানে আপার প্রাইমারি ক্লাস হচ্ছে, আমি মিসলিনিয়াস নিয়ে আলোচনা করতে বসিনি। স্যারকে ফোন করবে, স্যার এটা সম্পর্কে বিস্তারিত বলে দেবেন। তো নরওয়ের হ্যামারফেস্ট বন্দরের উল্লেখ করলাম, যেখানে নিশীথ সূর্যের দেশ। তাহলে যেটা এ পর্যন্ত দাঁড়ালো সেটা হচ্ছে যে নিয়ার অ্যাবাউট 30 তোমরা জিকে পেলে। এমসিকিউ তোমাদের এই নোটসটা বাড়িতে চলে যাবে, একদম পরিষ্কার কালার প্রিন্টই হয়ে যাবে মনে হয়, যেটুকু যা শুনলাম তাতে এরকম কালার প্রিন্ট নোটসটা তোমাদের কাছে চলে যাবে। তোমরা সেখান থেকে ক্লাস করবে, ক্লাস করে এক্সট্রা যে তথ্যগুলো লিখবে খাতায়, তারপর এই নোটসের যে লাইনগুলোকে আমি আন্ডারলাইন করে দেবো এবং তোমাদেরকে বুঝিয়ে দেবো, সেই ক্লাসটা রেকর্ড পাবে। রেকর্ড ক্লাসটা একাধিকবার দেখবে, একাধিকবার দেখে ক্লাসে ক্লাসে খাতার নোটস তৈরি করবে। বোঝা গেল? তাহলে আমরা 3 পাতা পর্যন্ত এলাম। যারা এখানে ভর্তি, দেবাশিস অধিকারী, কি লিখছো ভাই? যারা ভর্তির জন্য বলছিলে বা ইউটিউব চ্যানেলের জন্য বলছিলে 8509558772, এটা হোয়াটসঅ্যাপ করে নেবে। আমি তোমাদেরকে ফ্রিতে অনেক প্র্যাকটিস ক্লাস এখানে যারা ভর্তি হবে তাদের জন্য আমি করিয়ে দেবো, সোশ্যাল স্টাডিজের ওপর। তোমাদের কোনো চিন্তা নেই। ঠিক আছে, এটার একটা স্ক্রিনশট নিয়ে নাও, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। আর ভর্তির ব্যাপারে স্যারকে কল করে নেবে। এই যে স্যারের নাম্বার এখানে দেওয়া আছে, বা আমাকেও বলবে, আমি স্যারের নাম্বার দিয়ে দেবো, বা স্যারের নাম্বার এখানেতে আছে। তারপরে এবার আসি গ্রহগুলোর বর্ণনা। দেখো একটুখানি আমি এত তথ্য, আরে বললাম তো, কতবার বলবো। নাও হয়েছে। গ্র্যাজুয়েশনে 50% নেই এই জাতীয় প্রশ্ন তোমরা স্যারকে করবে। ঠিক আছে, ওখানেতে স্যার বলে দেবেন কি করবে। আমার নাম অর্ক লাহা।
যারা স্যারের সঙ্গে যোগাযোগ করবেন পার্টিকুলার মেনশন করে দেবে এই যে অর্ক স্যারের ক্লাস তোমাদের কিরম লেগেছে, এটা তোমরা স্যারকে হোয়াটসঅ্যাপ করে জানিয়ে দেবে, ভালো খারাপ যা খুশি যেটা মনে হবে সেটা জানিয়ে দেবে। এই ব্যাপারে আমি কোনো কাউকে বলি না যে তোমরা ভালো রেটিংস দেবে, এটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার, তোমরা যে কোনো রেটিংস দিতে পারো। পরের ব্যাপার গ্রহ নিয়ে আলোচনা করবো এবার আমরা, ঠিক আছে। দেখো মোট 8টা গ্রহ আছে, 8টা গ্রহের মধ্যে 4টে, দেখো এটা ধরো সূর্য, আগে কনসেপ্ট, হ্যাঁ। এখন এবার একটা কথা বলি, যারা যারা এই নিচের নোটস পড়তে ব্যস্ত আছো তারা পরীক্ষায় পাস করতে পারবে না, যারা যারা এই ছবিটা দেখবে তারা পাস করতে পারবে। দেখো এটা সূর্য, প্রথম যে 4টে গ্রহ আছে বুধ শুক্র পৃথিবী মঙ্গল, বুধ শুক্র পৃথিবী মঙ্গল, এই যে প্রথম 4টে গ্রহ আছে, এই 4টে গ্রহ হচ্ছে ইনার গ্রহ, অর্থাৎ অন্তঃস্থ গ্রহ বাংলায়। এর পরের যে 4টে গ্রহ আছে একদম নেপচুন পর্যন্ত বৃহস্পতি থেকে, এগুলো হচ্ছে আউটার প্ল্যানেট, আউটার প্ল্যানেট অর্থাৎ বহিস্থ গ্রহ। কনসেপ্ট বোঝা গেল? তাহলে ছবি এঁকে দিচ্ছে এই সূর্য, সূর্য থেকে এরকম 4টে গ্রহ যে আছে এগুলো হচ্ছে ইনার, এর পরের যে 4টে আছে সেগুলো হচ্ছে আউটার। এই ইনারের মধ্যে প্রথম যে গ্রহটা আছে সেটা হচ্ছে বুধ, এইটা ধরো বুধ, এটা বুধ। বুধ সূর্যকে প্রদক্ষিণ করে সবচেয়ে কম দিনে, 88 দিন, সবচেয়ে কম দিনে সূর্যকে প্রদক্ষিণ করে। এটা হচ্ছে সৌরজগতের সবচেয়ে দ্রুততম গ্রহ এবং ক্ষুদ্রতম গ্রহ এবং নিকটতম গ্রহ। সবচেয়ে দ্রুত ঘোরে, দ্রুত ঘোরে বলতে নিজের অক্ষের চারিদিকে সবচেয়ে দ্রুত রাউন্ড দেয়, ঠিক আছে, নিজের অক্ষের চারিদিকে সবচেয়ে দ্রুত রাউন্ড দেয় বুধ। সূর্যকে সবচেয়ে দ্রুত প্রদক্ষিণ করে 88 দিনে। সবচেয়ে সূর্যের নিকটতম গ্রহ হচ্ছে বুধ। ধূসর রঙের গ্রহ, প্রচুর গর্ত আছে, সবচেয়ে বড় গর্তটার নাম হচ্ছে ক্যালোরিস বেসিন, এই গর্তটা হচ্ছে বুধের সবচেয়ে বড় গর্ত। বুধ রোমান বাণিজ্য দেবতা মার্কারির নাম অনুসারে হয়েছে, বুধের ইংরাজি নাম হচ্ছে মার্কারি, যেটা রোমানদের বাণিজ্যিক দেবতা। এই সমস্ত গ্রহগুলোর নাম রোমানদের নাম অনুযায়ী, রোমানদের যে দেবদেবী সেই নাম অনুযায়ী হয়েছে। সকাল এবং সন্ধ্যেবেলায় দেখা যায় এর কোনো উপগ্রহ নেই, ঠিক আছে। তোমাদের পরীক্ষায় প্রশ্ন দেবে যে সৌরজগতের মধ্যে কোন দুটো গ্রহের কোনো উপগ্রহ নেই, তোমরা উত্তর লিখবে বুধ এবং সম্ভবত দ্বিতীয় গ্রহটা হচ্ছে শুক্র, ঠিক আছে। তো এদের কোনো উপগ্রহ নেই। এবার শুক্র, শুক্র আবিষ্কার করেছিলেন কোপার্নিকাস, খুব ইম্পর্টেন্ট। উজ্জ্বলতম গ্রহ, উষ্ণতম গ্রহ, তোমরা হয়তো ভাবছো এটা সূর্য, সূর্যের সবচেয়ে কাছে আছে হচ্ছে বুধ, এটাই সবচেয়ে উষ্ণতম গ্রহ, না, শুক্র, এটা হচ্ছে সবচেয়ে উষ্ণতম গ্রহ। এটাই হচ্ছে তোমার আমার এখানে ক্লাস করবার জন্য 110+4 করবার জন্য স্ট্র্যাটেজি। এটা হচ্ছে নিকটতম গ্রহ কার? পৃথিবী। যমজ গ্রহ কার? পৃথিবী, পৃথিবীর যমজ গ্রহ। এটি শুকতারা এবং সন্ধ্যা তারা নামে পরিচিত। এটা সবচেয়ে ধীরগামী গ্রহ, অর্থাৎ নিজের অক্ষের চারিদিকে সবচেয়ে স্লো ঘোরে, সবচেয়ে স্লো ঘোরে। আর বুধ তাড়াতাড়ি করে, তাড়াতাড়ি ঘুরছে নিজের অক্ষে, বোঝা গেল? এটার অপর নাম লুসিফার, শুক্র গ্রহের অপর নাম লুসিফার। এর সর্বাধিক বৃত্তীয় কক্ষপথ দেখা যায়, মানে এই যদি সূর্য হয়, শুক্র এইভাবে বৃত্তীয়, এরকম বৃত্তীয় কক্ষপথ, সবচেয়ে বেশি কক্ষপথ হচ্ছে শুক্রের, বোঝা গেল? নেক্সট, সবচেয়ে বড় দিন দেখা যায় শুক্রে, ডে, সবচেয়ে বড় ডে। রোমান দেবতা ভেনাসের নাম অনুসারে এই শুক্রের নাম হয়েছে। এই ভেনাস হচ্ছেন সৌন্দর্যের দেবী। তোমরা যারা সায়েন্সের স্টুডেন্ট একটা কমেন্ট করে আমাকে বলো তো যে সৌন্দর্য ভিটামিন কাকে বলে? সৌন্দর্য ভিটামিন কাকে বলে? সৌন্দর্য ভিটামিন কাকে বলে কেউ একটু কমেন্ট করে বলো তো দেখি, তারপর ক্লাসটা এগিয়ে নিয়ে যাবো, দেখি তোমরা কি রকম। ভিটামিন ই, ভিটামিন ই। ভিটামিন ই, শিখা একদম ঠিক বলেছে। ভিটামিন ই হচ্ছে সৌন্দর্যের ভিটামিন। আর ভিটামিন এ, এটার রাসায়নিক নাম হচ্ছে রেটিনল। এটাকে সৌন্দর্যের ভিটামিন কে বলে? কেউ বলে না। একজন কমেন্ট করলে ভিটামিন এ, ভিটামিন এ এর রাসায়নিক নাম হচ্ছে রেটিনল।
ঠিক আছে, এটার অভাবে রাতকানা রোগ হয়। এই রাতকানা রোগকে বলা হয় জেরপ্থ্যালমিয়া। এসব নিয়ে পরে আলোচনা করবো। একই আমার শরীর খারাপ আছে ভাই, হাতের লেখা এদিক ওদিক হয়ে যাচ্ছে, আমি ক্লাসের এতে আসি। সূর্য থেকে দূরত্ব অনুসারে দ্বিতীয় গ্রহ হচ্ছে শুক্র, প্রথমে বুধ, তারপর শুক্র, সৌরজগতের ষষ্ঠ বৃহত্তম। এটা প্রয়োজন নেই, যেটা প্রয়োজন নেই আমি নোটসের ওপর এইভাবে কেটে দেবো, তোমরাও ওখানে নোটসটা গিয়ে পৌঁছানোর পর কেটে দেবে, ঠিক আছে। আচ্ছা, পশ্চিম আকাশে সন্ধ্যা তারা, পূর্ব আকাশে শুক তারা রূপে অবস্থান করে। বুধ গ্রহের উপর কোনো বায়ুমণ্ডল নেই, ঠিক আছে। এখানেতে একটুখানি প্রিন্টিং মিস্টেক আছে, এটা হবে শুক্র। আমি নোটসটা ঠিক করে তোমাদেরকে পাঠাবো, শুক্রের কোনো বায়ুমণ্ডল নেই, হয়েছে। আচ্ছা, খুব গুরুত্বপূর্ণ এই তথ্য, এখানে অ্যালবেডো সর্বোচ্চ। অ্যালবেডো মানে হচ্ছে পৃথিবীতে যে তাপমাত্রা এসে পৌঁছয় যেটা প্রতিফলিত হয়ে মহাকাশে ফিরে যায়। সেই রকম সূর্য থেকে যে তাপমাত্রা আসে সেটা শুক্রের সালফিউরিক অ্যাসিড দ্বারা রিফ্লেক্ট হয়ে মহাকাশে ফিরে যায়। শুক্র গ্রহের সালফিউরিক অ্যাসিডের স্তর থাকে বাইরে, এরকম একটা সালফিউরিক অ্যাসিডের বাইরে স্তর থাকে। সূর্য থেকে যে আলোক রশ্মি আসে সেটা সালফিউরিক অ্যাসিডের রিফ্লেকশন নিয়ে আবার সূর্যে ফিরে যায়। পৃথিবীতে অ্যালবেডোর পরিমাণ হচ্ছে 34%, অর্থাৎ যে তাপমাত্রা আসে সূর্য থেকে তার মাত্র 34% পৃথিবী শোষিত করে, বাকি সমস্তটা রিফ্লেক্ট হয়ে যায়। এটা হচ্ছে পৃথিবীর অ্যালবেডো। শুক্রেতেও সেরকম হয়, সালফিউরিক অ্যাসিড দ্বারা সৌরশক্তি রিফ্লেক্ট হয় এবং এটার পরিমাণ সৌরজগতে যতগুলো গ্রহ আছে তার মধ্যে সর্বোচ্চ। দুটো গ্রহ পড়া হলো আপাতত, তাই তো। এখানেতে তোমাদের এমসিকিউ এর সংখ্যা গিয়ে প্রায় দাঁড়িয়েছে 50টা, ঠিক আছে। তাহলে আমরা প্রায় 4 পাতা কভার করেছি, 1 2 3 4, দেখো এখান থেকে 1 2 3 4। এবার আমরা থিওরি আলোচনা তো করব, একটু প্রশ্নগুলো দেখি যে প্রিভিয়াস ইয়ার প্রশ্ন কিরকম এসছে, এই চ্যাপ্টার থেকে কিরকম প্রশ্ন এসছে একটু দেখে নি। এই চ্যাপ্টার থেকে কি প্রশ্ন এসছে, বুধ সূর্যকে কত দিনে প্রদক্ষিণ করে। সিটেট প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন তোমরা একবারে দেখে বলে দেবো 88 দিনে, ঠিক আছে। তারপরে কোশ্চেন কি এসছে, নিম্নলিখিত দুটো গ্যাসের মধ্যে কোনটি বায়ুমণ্ডলের বেশিরভাগ অংশ জুড়ে থাকে। নাইট্রোজেন থাকে 78%, আর অক্সিজেন থাকে কত বায়ুমণ্ডলে, একটা নির্দিষ্ট অক্সিজেনের পরিমাণ কত ওটা একটু দেখে নেবে। 78% হচ্ছে নাইট্রোজেন, এই মুহূর্তে আমার মনে আছে। নাইট্রোজেন এবং অক্সিজেন বায়ুমণ্ডলে বেশিরভাগ অংশ জুড়ে থাকে। তারপরে দেখো বায়ুমণ্ডলের কোন স্তর খুব পাতলা, বায়ুমণ্ডলের কোন স্তর, এটা হচ্ছে এই যে চ্যাপ্টারের প্রশ্নগুলো, এটা হচ্ছে সবচেয়ে গুরুত্ব। এক্সোস্ফিয়ারের স্পেশালিটি হচ্ছে এখানে রিফ্লেকশন হয়, অর্থাৎ প্রতিফলন ঘটে। কার? শব্দের। এটার টপিকটার নাম হচ্ছে বায়ুমণ্ডল। এটা যখন আমি পড়াবো তখন এইগুলো বলবো, এগুলো যেমন প্রিভিয়াস ইয়ার প্রশ্ন এসছে তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিলাম। বৈচিত্র্যের মধ্যে ঐক্য, কথাটা প্রথম কে ব্যবহার করেছিলেন জানো? পণ্ডিত জওহরলাল নেহেরু। তোমরা তো প্রচুরবার বলো যে ভারতবর্ষে বৈচিত্র্যের মধ্যে ঐক্য দেখা যায়, কথাটা কে ব্যবহার করেছিলেন তোমাদের প্রশ্ন দিয়েছে। আর এই প্রশ্নগুলো আমার নিজের তৈরি করা নয়, এগুলো সিটেটে আসা প্রশ্ন। তোমাদের সুবিধার জন্য আমি বাংলায় তোমাদের জন্য নোটসে রেখেছি, বুঝতে পারলে? এগুলো কোনো আমার নিজের মন গড়া প্রশ্ন নয়, আমি সাজিয়ে নিয়ে বসিনি। এগুলো সিটেটে আসা প্রশ্ন, তোমাদের জন্য খেটে এরকম সেট তৈরি করবো যেগুলো এক একটাতে 60টা করে প্রশ্ন থাকবে সোশ্যাল স্টাডিজের, যেগুলো সম্পূর্ণ বাংলায় তোমাদের এরকম আমি মক টেস্ট নেব, ঠিক আছে? বোঝা গেল? আচ্ছা, এবার তোমরা বলছো সিলেবাসটা যেতে গেলে আমি একবার স্ক্রিন শেয়ারটা বন্ধ করছি, করে আমি তোমাদেরকে একবার ছোট্ট করে সিলেবাসটা দেখাবো, ঠিক আছে? স্ক্রিন শেয়ারটা একটু বন্ধ করছি কারণ আমার কয়েকটা জিনিস আমি চাইছি না। স্ক্রিন শেয়ারটা বন্ধ করে আমি কে কি এসএমএস করেছো? আচ্ছা, সিটেট বেঙ্গলিতে হয় স্যার? না, হয় না গো, এটা তোমাদের পরীক্ষা, তোমরা যেহেতু সিটেটের ধাঁচ অনুসরণ করে হবে সেই হেতু আমি তোমাদেরকে এটা বলেছি, এটা দেখিয়েছি। আচ্ছা, তোমরা সিলেবাসটা দেখতে চেয়েছিলে না, দাঁড়াও। আর আপার প্রাইমারির সিলেবাসটা কি পুরো সিটেটের সিলেবাসটাই? সিটেটের সিলেবাস
সিটেটের সিলেবাসটা যে ভালো করে পড়তে পারবে তার আপার প্রাইমারি পরীক্ষায় অসুবিধা হবার কথা নয়। আচ্ছা দেখো, স্ক্রিনটা দেখতে পেলে একটু বলবে, হ্যাঁ? যদি তোমাদের সামনে স্ক্রিনটা অ্যাভেলেবেল হয়, দেখতে পাচ্ছ? আমি জুম করে দিচ্ছি, অসুবিধা নেই। স্ক্রিন দেখতে পাচ্ছ তো? বেশ। দেখো, এই সিলেবাসটা তোমাদের গ্রুপে দেওয়া হয়েছিল, এটা আমি নিজে তৈরি করেছি তোমাদের জন্য শুধুমাত্র। এরকম তোমরা কোথাও পাবে না, এইভাবে রেডি করে দেওয়া। দেখো, আমি তোমাদের ব্যাচের জন্য রেডি করেছিলাম, তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ করে নিতে পারো, তাহলেও আমি তোমাদেরকে সিলেবাসটা দিয়ে দিতে পারবো। কি হলো, পেন কাজ করছে না কেন? এখানে আমার নাম্বারে, স্যারের নাম্বারে হোয়াটসঅ্যাপ করে নেবে, আমি সিলেবাস দিয়ে দেবো। দেখো, হিস্ট্রি থেকে কি কি আছে, কোথায় কখন কিভাবে, এটা আমি পড়িয়ে দেব। প্রথম সমাজ, সিন্ধু সভ্যতা, বৈদিক সভ্যতা পড়িয়ে দেব। কৃষি পশুপালন, প্রথম শহর, প্রথম রাজ্য, নতুন ধারণা, প্রথম সাম্রাজ্য, দেশসমূহ, রাজনৈতিক উন্নয়ন, কৃষ্টি বিজ্ঞান, নতুন রাজ্য সাম্রাজ্য, দিল্লি সুলতান। দেখো, দিল্লি সুলতান বলে দিচ্ছি, 1206 কুতুবুদ্দিন আইবক থেকে শুরু হবে। দাস বংশ প্রতিষ্ঠা করেছিলেন হচ্ছেন কুতুবুদ্দিন আইবক। দাস বংশ, এই দাস বংশের আরেকটা নাম কি জানো? ইলবাড়ি বংশ। এই জাতীয় তথ্য আমি তোমাদের দেবো, যেগুলো তোমাদের এই পরীক্ষাতে এগিয়ে রাখবে। পোলো খেলতে গিয়ে মারা গিয়েছিলেন কুতুবুদ্দিন আইবক। পোলো খেলায় 4 জন করে লোক লাগে, 4 জন। 4 বছর রাজত্ব করেছিলেন, 1206 থেকে 1210। পৃথিবীর ইতিহাসে আরেকজন 4 বছর রাজত্ব করেছিলেন, তিনি বাবর, 1226 থেকে 1230। আরেকজন 4 বছর রাজত্ব করেছিলেন, তিনি সুলতানা রাজিয়া, 1236 থেকে 1240। আর বাবর 1526 থেকে 1530। তাহলে তোমাদের মনে থাকবে, দেখো কিরকম। বাবর 4 বছর রাজত্ব করেছেন, 1526 থেকে 1530। কুতুবুদ্দিন বাবর মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন, মুঘল। কুতুবুদ্দিন আইবক, কুতুবুদ্দিন আইবক দাস বংশ প্রতিষ্ঠা করেছিলেন। দাস বংশের আরেকটা নাম ইলবাড়ি বংশ, তিনিও 4 বছর রাজত্ব করেছিলেন, 1206 থেকে 1210। শেষ ছিলেন সুলতানা রাজিয়া, তিনিও 4 বছর রাজত্ব করেছেন, 1230 থেকে 1240। কোনোদিন আর সাল ভুলবে এরকম ভাবে পড়লে? ভোলাই কঠিন হয়ে যাবে। আর্কিটেক্ট, আর্কিটেক্ট আমি পড়িয়ে দেবো, কিভাবে আর্কিটেকচার এসছে, ভারতের মন্দিরের গঠন কিরম হয়, কোন জায়গাটাকে গর্ভগৃহ বলে, বিমান কোন জায়গাকে বলে, মন্দিরের কোন অংশকে বিমান বলে, কোনোদিন শুনেছো? শোনোনি, আমি তোমাদেরকে কমপ্লিট করিয়ে দেবো। একটি সাম্রাজ্যের উত্থান কিভাবে হয়েছিল, কোন কোন সাম্রাজ্য, 16টা যে সাম্রাজ্য ছিল মগধ সহ, কেন শক্তিশালী হয়েছিল, কিভাবে হয়েছিল, পরীক্ষায় কিরকম প্রশ্ন এসেছিল দেখিয়ে দেবো। কোম্পানির শক্তির প্রতিষ্ঠা, বক্সারের যুদ্ধের পর 1764-তে হয়েছিল তো বক্সারের যুদ্ধ। কোম্পানি কিভাবে ভারতবর্ষে, ইস্ট ইন্ডিয়া কোম্পানি 1800 প্রতিষ্ঠা হওয়ার পর কিভাবে ভারতবর্ষের শাসন ক্ষমতা গ্রিপে এনেছিল, গ্রাম্য জীবন সমাজ ব্যবস্থা। রিভোল্ট অফ 1857, আমার ফ্রি ক্লাস এমন করিয়ে দেওয়া আছে রিভোল্ট অফ 1857 এর ওপর, যেটা একবার পড়লে আর তোমাদের পেড ক্লাসই করতে হবে না। নারী এবং সংস্কার আন্দোলন, বিদ্যাসাগর। জাতি বর্ণ প্রথার বিরুদ্ধে প্রতিবাদ, আম্বেদকর। জাতীয় আন্দোলন, স্বাধীনতার পরবর্তীতে ভারত, ভারতের নতুন সংবিধান লেখা হচ্ছে, ভারত স্বাধীন হচ্ছে। 1835 সালে যে ভারত শাসন আইন হয়েছিল সেই অনুযায়ী ভারতের স্বাধীনতা আইন পাস হলো, ভারত স্বাধীন হলো 1947। এর পরবর্তীতে ভারতের স্বাধীনতার পরে ভারতবর্ষ কিভাবে এগোচ্ছে, এই হচ্ছে হিস্ট্রির 24টা চ্যাপ্টার। 24টা চ্যাপ্টার আছে ভাই, 24টা চ্যাপ্টার। এখান থেকে কিভাবে নিজেকে প্রিপেয়ার করবে ভাবো তো, আর মাত্র 5 মাস সময় আছে, ঠিক আছে? এই 24টা চ্যাপ্টার হয়তো এক একটা ক্লাসে তোমাদেরকে আমাকে 3টে করে চ্যাপ্টার কমপ্লিট করাতে হবে। এরপর পিওয়াই কিউ আছে, তারপর স্পেশাল মকের ব্যবস্থা। জিওগ্রাফি, দেখো কি কি আছে, সৌরজগৎ যেটা নিয়ে আজকে আলোচনা করছি আমি, এটা। সমাজবিদ্যা হিসেবে ভূগোল, গোলক, গ্লোব, পরিবেশ, জল, বায়ু, জনবসতি, পরিবহন, সম্পদ, জিমারম্যান, এই সম্পদের ক্ষেত্রে জিমারম্যানের সংজ্ঞা, সম্পদ সম্পর্কে তার বক্তব্য, কৃষিকাজ, এগ্রিকালচার কোথায় কি নামে পরিচিত, কোথায় ঝুম চাষ বলা হয়, কোন জায়গায় কৃষিকে কি বলা হয়, বিভিন্ন রাজ্যের কৃষিকাজ, ভারতবর্ষে কোনটা কোন ক্ষেত্রে কোন রাজ্য প্রথম,
পৃথিবীর মধ্যে কে ধান উৎপন্ন হয় প্রথম? ধরো ধান উৎপন্ন হয় পৃথিবী থেকে প্রথম, তোমাদের প্রশ্ন দিয়েছে, তোমরা কোনোদিন ভুলবে না, চীন। দেখো শেষে দন্তন্য আছে, শেষে দন্তন্য। ঠিক আছে, এই ধরনের শর্টকাট আমি করাবো। দেখো আরেকটা শর্টকাট তোমাদেরকে বলে দিচ্ছি। ধরো ফাহিয়েন, তোমরা প্রায়শই ভুল করো। ফাহিয়েন আর হিউয়েনসাং কে কার সময় এসেছিলেন? তোমাদের পরীক্ষায় প্রশ্ন দেয়। ঠিক আছে, আচ্ছা দেখো ফাহিয়েন কথাটা তোমরা মনে রাখবে, একটা ফুচকার সঙ্গে একটা কিনলে একটা ফাউ দেয়। তোমরা ফাউ এর জন্য খুব চেঁচামেচি করো। তো ফাহিয়েন মানে হচ্ছে দুটো, 1+1। দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময় এসেছিলেন, দ্বিতীয় চন্দ্রগুপ্ত, আর কোনোদিন ভুলবে না। হিউয়েনসাং, হিউয়েনসাং হিউয়েনসাং তাহলে কার সময় এসেছিলেন? হর্ষবর্ধনের সময়। কিভাবে মনে রাখবে হর্ষবর্ধন? দেখো হ আর হ। বলো ক্লাস কিরম লাগছে? ঠিক আছে, ঠিকঠাক বললুম তো না ভুল বললুম? আচ্ছা বেশ। তো পরে হচ্ছে সামাজিক সামাজিক এবং রাজনৈতিক জীবন, অর্থাৎ পল সায়েন্স। পল সায়েন্সে বৈচিত্র্য, ডাইভার্সিটি, গভর্নমেন্ট, সরকার, স্থানীয় সরকার। এর পরের দিন ক্লাস নেবো তোমাদের স্থানীয় সরকার। এর দুটো ভাগ আছে, একটা হচ্ছে পঞ্চায়েত আর একটা হচ্ছে পৌর শাসন। লোকাল সেলফ গভর্নমেন্ট, হ্যাঁ স্থানীয় সরকার পড়াবো। মেকিং এ লিভিং, জীবন গঠন, গণতন্ত্র, রাজ্য সরকার। আন্ডারস্ট্যান্ডিং মিডিয়া, মাধ্যমের উপলব্ধিকরণ কিভাবে করবে। আনপ্যাকিং জেন্ডার, খুব ইম্পর্টেন্ট, লিঙ্গগত বৈষম্য। কনস্টিটিউশন, সংবিধান, সংসদীয় সরকার, উচ্চকক্ষ লোকসভা, নিম্নকক্ষ রাজ্যসভা, বিচার ব্যবস্থা, জুডিশিয়ারি, সোশ্যাল জাস্টিস, সামাজিক ন্যায়, প্রান্তিকীকরণ, মার্জিনালাইজেশন। এগুলো সব পড়বে পরীক্ষায় আছে। কতগুলো চ্যাপ্টার হলো? 12টা। আচ্ছা দেন পেডাগজিক্যাল ইস্যু, শিক্ষা সম্বন্ধীয় বিষয়, এখানে আছে 8টা। তার মানে টোটাল চ্যাপ্টার বলে দিই তোমাদের সোশ্যাল স্টাডিজে কটা আছে। আমি কটা চ্যাপ্টার তোমাদের পড়াবো? হিস্ট্রি থেকে পড়াবো 24টা, জিওগ্রাফি থেকে পড়াবো 9টা, সোশ্যাল স্টাডি 24 আর 9 33, 33 আর 12, 33 আর 12 45, তাই তো? 45 প্লাস 8, 53টা টোটাল চ্যাপ্টার আছে, আর প্রশ্ন হবে 60টা। তার মানে বুঝতে পারছো কতটা গুরুত্ব দিতে হবে। একটা কথা প্রত্যেককে বলি, সোশ্যাল স্টাডিজ এর অন্যান্য টিচারকেও সম্ভবত এখানে ডেমনস্ট্রেশনের জন্য রাখা হয়েছে। তো তোমরা যদি আমার কাছে সোশ্যাল স্টাডিজ পড়তে চাও বা আমাকে তোমাদের স্যার হিসেবে পছন্দ হয়, তোমরা স্যারকে ফোন করে বলবে অর্ক স্যারের সোশ্যাল স্টাডিজ ক্লাস আমাদের পছন্দ হয়েছে, ঠিক আছে, বা লিখবে পছন্দ হয়নি, একদম ফালতু পড়িয়েছে। দুটোর যে কোনো একটা, দুটো অপশনই তোমাদের জন্য খোলা আছে। কিন্তু তোমরা যারা ভর্তি হবে না সেটা আলাদা কথা, যারা ভর্তি হবে তারা একটা ফিডব্যাক দেবে স্যারকে, অবশ্যই ফিডব্যাক দেবে। কোন নাম্বারে? এইখানেতে দেখো ফিডব্যাক নাম্বার দেওয়া আছে, আমি নাম্বারটা ভালো করে লিখে দিই, 8902204489। তোমাদের কাছে মনে হয় নাম্বার আসেও। এই নাম্বারেতে আমার নাম হচ্ছে অর্ক স্যার, তোমরা এখানেতে আমার সম্পর্কে ফিডব্যাক দেবে ওখানে যারা ভর্তি হতে চাইছো। ঠিক আছে, এই গেল বিষয়। তোমরা সিলেবাস নিয়ে খুব দেখো, সিলেবাস ক্লিয়ার হয়েছে? সিলেবাস ক্লিয়ার হয়েছে? সিলেবাস ক্লিয়ার হয়েছে, তাই তো? তো দেখো পরীক্ষার যেটা ফরম্যাট ছিল, আপার প্রাইমারি ইউপি বলে লিখছি, আপার প্রাইমারি টেট। অ্যাকচুয়ালি ইউপি টেট হচ্ছে উত্তরপ্রদেশ টেটকে বোঝায়, সেটা যেন কেউ ভেবো না। আপার প্রাইমারি টেট এর শাখা চারটে শাখা, একটাতে হচ্ছে সিডিপি, একটাতে হচ্ছে ইংলিশ, সিডিপি হচ্ছে 30, ইংলিশ হচ্ছে 30, বেঙ্গলি হচ্ছে 30, 3 30 90, আর এখানে হচ্ছে 60। টোটাল 150 নম্বরে পরীক্ষা হবে। 60 মানে 60 এ ওয়েটেজ কত? তোমরা যদি ওয়েটেজ বার করার নিয়ম জানো, 60/150 ইন্টু 100, ঠিক আছে, 40%। 40% ওয়েটেজ আছে গোটা পরীক্ষার মধ্যে, 40% হচ্ছে তোমার সোশ্যাল স্টাডিজ। ঠিক আছে, তোমরা যদি দুজন স্যারের কাছে পড়তে চাও সোশ্যাল স্টাডিজ সেটা জানাবে, বা যদি তোমাদের মনে হয় শুধু আমার কাছেই সোশ্যাল স্টাডিজ পড়বে বা আমাকেই পছন্দ তোমাদের, সেটাও তোমরা জানিয়ে দেবে, পরিষ্কার জানিয়ে দেবে তোমরা কি চাও। একদম ক্লিয়ার, এই যেমন লিখছিলে ক্লিয়ার করে নেবে। ঠিক আছে, আচ্ছা এবার হচ্ছে সিলেবাস তো গেল, এবার তোমরা কি যেন বলছিলে, আর কিছু যেন কি জানতে চাইছিলে বলো। স্যার আপনি যে ইউটিউবটা সার্চ করতে বললেন ওই নামটা একবার বলুন। কি
ইউটিউবে যে চ্যানেলটা আপনি সার্চ করতে বললেন ওইটা আরেকবার বলুন। আমার ইউটিউব চ্যানেল নিয়ে ভাবতে হবে না, সে তোমরা পেয়ে যাবে। তোমরা এইখানেতে বলো যে আপার প্রাইমারি নিয়ে তোমাদের কি জানবার আছে। এখানে তো ভর্তি ফিস দেখো, আপার প্রাইমারি তোমরা যারা ভর্তি হতে চাইছো এখানেতে এই কোর্স ফি আছে। কোর্স ফিটা একটু তোমাদের বলে দিই, যারা এই কোর্সটা হচ্ছে 6 মাসের, কিন্তু তোমরা যারা ইনস্টলমেন্টে দেবে তাদেরকে 3 মাসের মধ্যে ক্লিয়ার করতে হবে। দেখো 1600, 1200 আর 900, তাহলে তোমাদের মোট পড়বে হচ্ছে এই কোর্সটা ফার্স্ট। এই কথাটা বলে রাখি, তোমাদেরকে ক্লিয়ার করে দিই। কোর্স ফিজের ব্যাপারে অনেকে জানতে চাইছিলে। ফার্স্ট আগস্ট থেকে কোর্স ফিজ তোমাদের 4000 হয়ে যাবে। কিন্তু 31শে জুলাই পর্যন্ত যারা ইনস্টলমেন্টে নেবে তাদের ক্ষেত্রে 1600, 1200, 900, 3600 টাকা অর্থাৎ 400 টাকা ছাড় পাবে। যারা ওয়ান টাইম পেমেন্ট করবে তারা 3100 অর্থাৎ 900 টাকা ছাড় পাবে। আর এর ওপরে যদি কেউ ছাড় পেতে চাও তাহলে আমাকে হোয়াটসঅ্যাপ করে নেবে, আমাদের গ্রুপ থেকে তোমাকে একটা বিশেষ ছাড় দেওয়া হবে। বোঝা গেল? এবার আমরা ক্লাসে চলে আসি। ক্লাসেতে যেটা পড়ছিলাম সেটাই স্যার একটা মনোনিবেশ করি। কোশ্চেন করতে পারি স্যার? হ্যাঁ বলো। স্যার বলছি যে মানে গ্র্যাজুয়েশনে 50% নেই, ডিএলএড আছে, আপার প্রাইমারি এটা বুঝতে পারবো স্যার? তোমরা ভর্তি হওয়ার আগে তোমাদেরকে এটা স্যার ক্লিয়ার করে দেবেন। এটা আমার বিষয় নয়, এটা নিয়ে আমাকে এখানে কথা বলতে দেওয়া হয়নি। আমি এটা নিয়ে কিচ্ছু বলতে পারবো না। এটা নিয়ে আমাকে বলতে দেওয়া হয়নি। এটা স্যার ক্লিয়ার করে দেবেন, যখন বলেছেন স্যার তোমাদেরকে ক্লিয়ার করে দেবেন। এটা নিয়ে তোমাদের ভাববার দরকার নেই। এরকম হবে না, শোনো, এরকম হবে না যে তুমি ভর্তি হয়ে দেখলে তুমি পরীক্ষা দিতে পারছো না, এটা তো নয়। এটা স্যারকে তোমরা এসএমএস করবে, স্যারকে তোমরা কল করবে, তাহলে স্যার এটা বিস্তারিত যখন বলেছেন বলে দেবেন, তখন বলে দেবেন। এটা নিয়ে তোমাদেরকে ভাববার কোনো অসুবিধের কোনো জায়গা নেই। বোঝা গেল? বোঝা গেল? কথা বলো। গ্র্যাজুয়েশন প্লাস ডিএলএড এ কোনো পার্সেন্টেজ লাগবে না, ওই তো সব বলছে। দেখো না, আমি এখানেতে ক্লাস করাতে করাতে তোমাদেরকে কত সমস্যার সমাধান করব। সম্ভব? আমি এখন রুলগুলো জানি যে কিভাবে কে কোন পরীক্ষাতে কিসে আপাতত আগের বছরে হয়েছে সেগুলো আমাদের জানা আছে, কিন্তু আমি এখন আলোচনা করতে করতে পাশে একটা ভুল বলে দিলে তোমাদেরই মুশকিল। ওই জন্য বলছি স্যারকে জিজ্ঞাসা করবে, ক্লাসের মধ্যে এসব জিজ্ঞাসা করো না। ভর্তি হবার আগে তোমরা অবশ্যই স্যারকে জিজ্ঞাসা করবে, কেন করবে না? তোমরা এত টাকা দিয়ে ভর্তি হচ্ছ, তোমরা তোমাদের কোয়ালিফিকেশনে কোন কোয়ালিফিকেশনে তোমরা পরীক্ষায় বসতে পারবে, কোনটায় বসতে পারবে না, এটার জন্য তো নাম্বার অ্যাভেলেবেল আছে। এখানে কত নাম্বার দেওয়া আছে আর কি সুন্দর পিডিএফ আছে। তোমরা জিজ্ঞাসা করে নেবে স্যারকে, আজকেই জিজ্ঞাসা করে নেবে। স্যার মনে হয় আজকে একটু টায়ার্ড আছেন, তোমরা এসএমএস করে নেবে যে কখন ফোন করব, ফোন করে স্যারকে জিজ্ঞাসা করে নেবে, নিয়ে ভর্তি হবে। পৃথিবী আবিষ্কার করেছিলেন কোপার্নিকাস, বুঝলে? পৃথিবী আবিষ্কার করেছিলেন, এটা পরীক্ষায় পড়েছে। দাঁড়াও স্যার দাঁড়াও, একটা কোশ্চেন করবো? আবার। স্যার ওই নিয়ে নয়, আমি এই মানে শুধুমাত্র সৌরজগৎ নিয়ে অনলি একটা ফর কোশ্চেন। প্রাইমারি কি ইভিএস আপনি পড়ান স্যার? হ্যাঁ বলো। স্যার বলছিলাম আবার প্রাইমারি সোশ্যাল স্টাডিজ বাদে আর কি, মানে না, আমি আপাতত তোমাদের আপার প্রাইমারি সোশ্যাল স্টাডিজে আসি। তোমরা যারা প্রাইমারি ক্লাস করছো, যদি তোমাদের মনে হয় যে আমি যেটা পড়াতে পারি, সেটা সিডিপি স্যার আছেন, সিডিপিতে আমি হাত দিতে যাব না। আমি আপার প্রাইমারি সোশ্যাল স্টাডিজ, তো তোমাদের যদি ব্যক্তিগত কোনো মতামত থাকে আমাকে নিয়ে, সেটা তোমরা স্যারকে হোয়াটসঅ্যাপ করে জানাতে পারো। এর বেশি আমি কিছু বলতে পারবো না। তোমাদের আমাকে নিয়ে যদি কোনো পার্সোনাল কোনো ভিউ থাকে, তাহলে তোমরা সেটা স্যারকে অনায়াসে হোয়াটসঅ্যাপ করে জানাবে। এটা নিয়ে আমি কিচ্ছু বলা আমার এখানে এখতিয়ারের বাইরে। ঠিক আছে? আচ্ছা, পৃথিবীকে নীল গ্রহ বলে, ওয়াটারি প্ল্যানেট বলা হয়, এটা খুব গুরুত্বপূর্ণ। দেখো তোমাদের একটা মানে কথা বলি, আরেকটা কথা বলে দিই শোনো। এই যখন আমি এইখানে পড়াচ্ছি, কারোর চোখ যদি এইখানে চলে যায় তাহলে তার মনঃসংযোগের সমস্যা আছে। হ্যাঁ, তারা কিন্তু এই পরীক্ষা কোয়ালিফাই করা কঠিন হয়ে যাবে। যদি আমি এখানে পড়াচ্ছি, তুমি এগিয়ে যাওয়ার জন্য এইখানে পড়ছো না। আমি যেখানেতে ক্লাসটা যেখানে রেখেছি সেখানে দেখো, এখানে অনেকেই এটা হচ্ছে আমি জানি। যার যার হচ্ছে একটা লাইক করে দাও। আমি খুব ভালোভাবে জানি এটা অনেকে, যখন আমি এখানে পড়াচ্ছি নিচে এখানে পড়ছে, হচ্ছে বহুজনেরই হচ্ছে। তো এই ব্যাপারগুলোকে একটুখানি তোমরা সংযত হবে, তা না হলে কিন্তু মুশকিল আছে। আমি যে কথাটা তোমাদেরকে বলছিলাম, দেখো পৃথিবীকে ওয়াটারি প্ল্যানেট বলা হয়, এটা সর্বাধিক গাঢ়ত্বযুক্ত। তোমরা শ্রীলঙ্কার নাম শুনেছো? হ্যাঁ, শ্রীলঙ্কার নাম শুনেছো। শ্রীলঙ্কা ভারতের প্রতিবেশী দেশ, তোমরা জানো। তো শ্রীলঙ্কাকে দারুচিনির দ্বীপ বলে, এটা প্রত্যেকেই জানে, ক্লাস 8, 9 যারা পড়ে তারাও জানে। কিন্তু শ্রীলঙ্কাকে
টিয়ার ড্রপস অফ ইন্ডিয়া বলা হয়, যেন ইন্ডিয়ার চোখের বিন্দু, অশ্রু বিন্দু। এটা কি তোমরা জানো? এই ইউনিক তথ্যগুলোই আমি তোমাদেরকে দেব। বোঝা গেল? আমি ওই যে বললাম, এখানেতে যে ক্লাস করছে সে 1.5 ঘন্টা টাইম আমার জন্য দিচ্ছে। আমি তো শুধু বিজ্ঞাপন দেবার জন্য ক্লাস করাতে পারি না। স্যার স্ক্রিন দেখতে পাচ্ছি না কেন? এই তোমরা কে কে স্ক্রিন দেখতে পাচ্ছ না? স্ক্রিন দেখা যাচ্ছে না? দেখতে পাচ্ছি। আচ্ছা, ওটা তাদের ব্যক্তিগত কোনো একটা নেটওয়ার্ক ইস্যু হচ্ছে। তুমি একবার লেফট হয়ে জয়েন হও, তুমি তোমার স্ক্রিন দেখতে পাবে। আচ্ছা দেখো, এখানেতে এই যে তুমি আমাকে কেটে যাওয়ার পর স্ক্রিন দেখা যাচ্ছে না, হতে পারে নাকি সেটা? আমার এখানে তো পরিষ্কার স্ক্রিন আছে। হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলেছে। আচ্ছা, যেটা বলছিলাম সেটা হচ্ছে যে এখানে বিজ্ঞাপন হেতু আমি কোনোদিনই কোনো একাডেমিতে বলিনি, আজকেও বলবো না। তোমরা এখানেতে যে ক্লাস করেছো, যারা ফ্রি ক্লাস করছো তারাও তো ক্লাসটার রেকর্ড পাবে। তো এখান থেকে যে তথ্যগুলো আছে সেই তথ্যগুলোকে তারা কালেক্ট করবে। আর যারা মনে করছো যে এখানে ভর্তি হবে তারা ভর্তি হবে। অনেকবার বলে সেই কথাটা ক্লিয়ার দেখা যাচ্ছে স্যার, বেশ। আচ্ছা দেখো, এবার আমি তোমাদেরকে কয়েকটা কথা বলি। যেহেতু জিকে আমার সাবজেক্ট, স্ট্যাটিক জিকে, সেই হেতু আমি তোমাদেরকে সোশ্যাল স্টাডিজে যেরকম ভাবে একটা পরীক্ষা কোয়ালিফাই করতে গেলে যে যেভাবে পড়া দরকার, আমি সেইভাবে তোমাদেরকে চর্চা করাবো। সেইভাবে এক্ষেত্রে তোমাদেরকে হতে পারে 53টা চ্যাপ্টার আছে। 53টা, তুমি বুঝতে পারছো? প্রতিদিন আমি যদি হয়তো সপ্তাহে যদি আমার একটা ক্লাস থাকে, তাহলে এই 53টা চ্যাপ্টার শেষ করতে গেলে আমার 3টে করে ক্লাস নিতে হবে, 2 ঘন্টা। 2 ঘন্টার মধ্যে 3টে চ্যাপ্টার কমপ্লিট করতে হবে। এরপর তোমাদেরকে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার, ইতিমধ্যে একটা ক্লাস তোমাদের আমি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপারের উপর দিয়েছি, তোমরা যদি না দেখে থাকো ক্লাসটা দেখবে। আর একটা কথা বলে দিই, এই যে ক্লাসটা ডেমো, এই ক্লাসের ডেমো থেকে তোমরা নোটসটা লিখতে পারো, ঠিক আছে, বা তোমরা যখন ভর্তি হবে লিখলে, কিন্তু আমার যে প্রিভিয়াস ক্লাসেরটা ওটা ভাই ডেমো না। আর আমি কোনো ক্লাস ডেমো ক্লাস হিসেবে দিই না, সেটাকে ফাইনাল ক্লাস মনে করেই দিই। প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনের ওপর আমার প্রচুর ক্লাস করানো আছে, আমার ইউটিউব চ্যানেলে তুমি পাবে। তুমি ঠান্ডা মাথায় করো, ঠিক যোগাযোগ করে তুমি সেটা পেতে পারবে। এখানেতে কাউকে চেঁচামেচি করতে হবে না, সে ব্যবস্থা আমি করে দেবো। তোমরা এখানেতে পেড ব্যাচেতে থিওরি ক্লিয়ার করবে, মক টেস্টের ব্যবস্থা আমি করব, যদি আমার পক্ষে সম্ভব হয় তোমরা মক টেস্ট দেবে। তবে আমি তোমাদেরকে বলি, যদি তোমরা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার চর্চা করো, মক টেস্টের তোমাদের প্রয়োজন হবে না। কিন্তু যদি তোমরা আজে বাজে এমসিকিউ এখান সেখান থেকে নেট কালেক্ট করে পিডিএফ পড়তে শুরু করো, পরীক্ষা কোয়ালিফাই হবে না। আমি আমার প্রাইমারি পরীক্ষা কোয়ালিফাইয়ের একটা গল্প তোমাদের বলি, শোনো। 2022 সালে, তোমাদের মনে আছে কি জানি না, মাত্র 73 থেকে 74 দিন গ্যাপে প্রাইমারি পরীক্ষার নোটিফিকেশন এসেছিল। আমরা তখন, আমি যেহেতু বিএড করেছিলাম, আমার এখন বিএড কমপ্লিট করি পরবর্তীতে প্রাইমারি পাস করার পর, আমার পক্ষে আমি তখন ফুল ফেজ যে পরীক্ষাটার জন্য প্রিপারেশন নিচ্ছিলাম সেটা হচ্ছে আপার প্রাইমারি, কারণ তখন আপার প্রাইমারি হবার একটা সম্ভাবনা ছিল। আমি এই 73-74 দিনের মধ্যে দুর্গা পূজা ছিল, কালী পুজো ছিল, ভাইফোঁটা ছিল, ডিসেম্বর মাসে শেষ করে পরীক্ষাটা, আমি সমস্ত কিছুকে এক পাশে সরিয়ে রেখে টোটাল ব্যাপারটার দিকে ফোকাস করি। কি কি ছিল? চাইল্ড সাইকোলজি ছিল, ইংলিশ ছিল, ইংলিশটা আমার কিছুটা পড়া ছিল, কোনো অসুবিধে নেই। বেঙ্গলিটা আমার তৈরি ছিল, চাইল্ড সাইকোলজি আমার তৈরি ছিল। আমি শুধু এনভায়রনমেন্ট আর ম্যাথামেটিক্সটা খুব একটা খারাপ করি তা না, ম্যাথামেটিক্সটাতেও আমার পরিচিতি ছিল, এনভায়রনমেন্টটা পড়ে নিলাম। পড়ে নিয়ে আমি প্রাইমারি পরীক্ষা দিই এবং সেখানেতে আমার একটা ভালো স্কোর হয়। আমি ব্যক্তিগতভাবে সেই স্কোরটা বলতে চাইছি না, প্রাইমারি পরীক্ষা আমার ক্র্যাক হয়। 2023 সালে পরবর্তীতে প্রাইমারি পরীক্ষা হয়। 23 সালে প্রাইমারি পরীক্ষা অনেকেই কমপ্লেন করেছে যে পরীক্ষাটা নাকি বেশ কঠিন হয়েছে। হ্যাঁ, আমারও এক্ষেত্রে কিন্তু যা রেজাল্ট এখনো বেরোয়নি, যেদিক থেকে যা আমি মোটামুটি এক্সপিরিয়েন্স টিচারের সঙ্গে কথা বলে যেটুকু যা দেখছি, এই প্রাইমারি পরীক্ষাটা প্রায় আমার ক্লিয়ারের কাছাকাছি আছে। তো সুতরাং এটা তোমাদের নির্ভর করবে যে তোমরা কি ধরনের পরীক্ষা এখানেতে চয়েস করছো বা কি পরীক্ষাটাকে কিভাবে তোমরা তৈরি করছো। আমি একাধিক একাডেমিতে এই কম্পিটিটিভ চাকরির জিকে নোটস লেখালেখির সঙ্গে যুক্ত। বর্তমানে আমি শুধু টেট সিওরের সঙ্গে যুক্ত আছি একটাই কারণে, কারণ আমার সামনে কয়েকটা ইন্টারভিউ আছে, যার জন্য আমি শুধু তোমাদের একাডেমিতেই যুক্ত আছি আপার প্রাইমারি বিষয়ে। তবে এরকমটা না যে তোমাকে আমি অন্য বিষয়ে গাইড করবো না। অবশ্যই তোমরা যদি মনে করো যে তোমরা অন্য কোনো বিষয়েতে আমার মতামত চাইছো, স্যারকে তোমরা সেটা হোয়াটসঅ্যাপ করে জানাবে, এটা আমার হাতে নেই, তোমরা জানাবে। আমি তোমাদেরকে সেই বিষয়ে অল্প গাইডেন্স বা তোমরা টোটাল কিভাবে তৈরি করবে সে নিয়ে একটা স্পেশাল ক্লাস তোমাদেরকে দেওয়া যেতে পারে।
অবশ্যই তোমরা বুঝতে পারছো যে আমি ফ্রি ক্লাস অলরেডি দুটো দিয়ে দিয়েছি, আর আমার পক্ষে ফ্রি ক্লাস দেওয়া এখন পসিবল না, এবার পেড ক্লাসে দেখা হবে। তবে তোমরা যদি মনে করো, সেটা তোমাদের ব্যক্তিগত মতামত, তোমরা হোয়াটসঅ্যাপে লিখে পাঠাবে, এখানে নয়। বা এটা নিয়ে আমি তোমাদেরকে কখনোই বলতে পারি না, তুমি যদি এখন বলো যে স্যার আপনি ইংরাজি সাইকোলজিটা পড়িয়ে দিন, তো ইংরাজি পেডাগজিটা, না, ওটা পড়াতে আমি পারি না। ওটা আমি জানলেও ওটা পড়ানো আমার এখতিয়ারের মধ্যে পড়ে না, ওটা আমি বলতেও পারি না তোমাদের। এটা তোমাদের ব্যক্তিগতভাবে তোমরা লিখে জানাবে, হয়েছে? তো এর পরের প্রশ্ন, এর পরে পৃথিবী সম্পর্কে যে তথ্যটা, যে পৃথিবীটা জার্মান শব্দ এরিড থেকে এসছে, যার কথার অর্থ হচ্ছে ভূমি, এবং এটা আর্থ থেকে এসছে। পৃথিবী তার অক্ষের চারিদিকে 23.5 ডিগ্রি হেলে ঘোরে, এটা নিয়ে তোমরা প্রত্যেকে জানো, এটা তোমরা ক্লাস 8-এর বইয়ে পড়েছো। এরপর আসি চাঁদ। চাঁদ হচ্ছে একমাত্র প্রাকৃতিক উপগ্রহ কার? পৃথিবী। দেখো একই ব্যাপার, 4.6 বিলিয়ন বছর আগে হয়েছিল। 27 দিন 7 ঘন্টা 43 মিনিট 11.47 সেকেন্ডে ঘুরে আসে সূর্যকে। দেখো কতটা পারফেক্ট তথ্য আমি তোমাদেরকে দিয়েছি। 27 দিন 7 ঘন্টা 43 মিনিট, এটা ঠিক একই সময় নিজের উপর আবর্তিত, ইত্যাদি ইত্যাদি। চাঁদ এবং সূর্যের মোট বল 9:4, আকর্ষণ বল। সেলেনোলজি বলে, খুব ইম্পর্টেন্ট, চন্দ্র সম্পর্কে পড়াশোনাকে বলা হয় সেলেনোলজি, পরীক্ষায় আসে। চাঁদের আয়তন পৃথিবীর আয়তনের 1/4, তোমরা জানো। চাঁদের মাত্র 59% পৃথিবী থেকে দেখা যায়। চাঁদকে দেখা না গেলে এটাকে চন্দ্রগ্রহণ বলে, এগুলো তোমরা জানো, এটা দেবে। দেখো ব্লাড মুন, চন্দ্রগ্রহণ সম্পর্কিত, পৃথিবীর সঙ্গে চাঁদের দূরত্ব কম হলে তাকে সুপার মুন বলে, দুটো পূর্ণিমা হলে তাকে ফুল মুন বলে। ফুল, এটা ভুল লিখেছে, ফুল মুন বলে ভাই, এটা ভুল টাইপ করেছে। ঠিক আছে, ফুল মুন বলে, আমি ঠিক করে দিয়েছি। চাঁদের কাছে, ঠিক আছে, একটা দিকই নয়, একটা দিক দেখতে পাই, বাংলাটা ভুল লিখেছে। দেখো অভিকর্ষ টান 1.6, এই সরি 1/6 ভাগ, 1/6 এরকম লিখতে চেয়েছে, একটু একটু ভুল টাইপ হয়েছে, এটা ভুল না, মানে তোমাদেরকে বুঝে নিতে হবে। প্রাণী ইত্যাদি কৃষ্ণবর্ণ সমতল মারিয়া, এটা ল্যাক অফ ড্রিঙ্কস বলে। চাঁদের এইটা, এই দেখো, এটা দরকার নেই। চাঁদ থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে 1/3 সেকেন্ড। এইবার দেখো, চাঁদের যে সর্বনিম্ন গর্ত তাকে বলে ক্লেভিয়াস, তোমরা জিকে বইয়ে পাবে না। বড় গর্তটার নাম আইটিকে। চাঁদের সর্বোচ্চ পর্বত শৃঙ্গ হচ্ছে মন্স হাইগেন্স। এইবার একটা জিনিস শোনো, দেখো এই দুটো জিনিস ভালো করে মনে রাখবে। কি কি করে হ্যালো মনে রাখবে? স্যার। স্যার, প্লিজ হ্যালো। প্লিজ মাইকটা বন্ধ করো, আমাকে ক্লাসটা এইটা করিয়ে দিই, করানোর পর সব জিজ্ঞাসা করবে, আমি বলবো, প্লিজ। দেখো চাঁদের সর্বোচ্চ পর্বত শৃঙ্গ হচ্ছে মন্স হাইগেন্স, আর অলিম্পিয়াস মন্স হচ্ছে সৌরজগতের সবচেয়ে বড় পর্বত। অলিম্পিয়াস মন্স হচ্ছে, এবার তো তুমি ফার্স্ট কোশ্চেন আমাকে এটাই করবে, স্যার আমি তো মনে রাখতে পারবো না, আমি তো ভুলে যাব, আমি তো দুটো গুলিয়ে ফেলবো। সেই জন্য তোমাদেরকে আমি এই কথাটা বলবো, অলিম্পিক টুর্নামেন্ট যেটা হয় সেটা পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় টুর্নামেন্ট। তুমি মনে রাখবে, এই অলিম্পাস মঞ্চ সৌরজগতের মধ্যে সবচেয়ে বড় পর্বত, বোঝা গেল? আর মন্স হাইগেন্স হচ্ছে চাঁদের সবচেয়ে বড় পর্বত। তাহলে এখন তুমি আমাকে কোশ্চেন করবে, স্যার অলিম্পিয়াস মন্স কোথায় দেখা যায়? আমি তোমায় এখান থেকে মঙ্গল গ্রহ খুলে দেব, মঙ্গল গ্রহেতে গিয়ে দেখতে পাবে এখানেতে অলিম্পিয়াস মন্স পাওয়া যায়। এই দেখো অলিম্পিয়াস মন্স, মঙ্গল গ্রহের সবচেয়ে, মঙ্গল গ্রহেতে অবস্থিত অলিম্পিয়াস মন্স, যেটা সৌরজগতের সবচেয়ে বৃহত্তম। চাঁদের সবচেয়ে বড় হচ্ছে মন্স হাইগেন্স, আর সৌরজগতের মধ্যে সবচেয়ে বড় হচ্ছে অলিম্পিয়াস মন্স, যেটা অবস্থান করছে কোন গ্রহে? মঙ্গল গ্রহে। হলো? আচ্ছা, এরপর একটা ছোট তথ্য দিয়ে রাখি, 1959 সালে সোভিয়েত ইউনিয়নের লুনা প্রোগ্রাম হয়েছিল, সেটা তোমরা জানো, পড়ে নেবে। নীল আর্মস্ট্রং, বাজ অল্ড্রিন ছিলেন প্রথম ব্যক্তি যিনি 29শে জুলাই 1969 সালে অ্যাপোলো 1-এ করে চাঁদের পৃষ্ঠে পা রেখেছিলেন। আজ পর্যন্ত মাত্র 12 জন মহাকাশচারী চাঁদের পৃষ্ঠে হেঁটেছেন। 2009 সালে চন্দ্রযান-1 দ্বারা চাঁদেতে প্রথম জল আবিষ্কৃত হয়। এবার এখানে একটা সাল উঠে এসছে 1969। এই সালেতে কয়েকটা বিখ্যাত জিনিস হয়েছিল। 1969 সাল থেকে দাদা সাহেব ফালকে পুরস্কার দেওয়া হয়। কি জিনিস এটা? দাদা সাহেব ফালকে, এটা হচ্ছে ভারতীয় চলচ্চিত্রের সবচেয়ে বড় পুরস্কার, ভারতীয় চলচ্চিত্রের সবচেয়ে সম্মানজনক পুরস্কার। সাহিত্যের ক্ষেত্রে
ভারতের সবচেয়ে দামি পুরস্কার হচ্ছে জ্ঞানপীঠ পুরস্কার, তোমাদের পরীক্ষায় প্রশ্ন দিতে পারে। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সাহিত্যের সবচেয়ে বড় পুরস্কার হচ্ছে রবীন্দ্র পুরস্কার, এটার জন্যই তোমাকে ক্লাস করতে হবে। আর এই 1969 সাল থেকে ইকোনমিক্সে নোবেল পুরস্কার দেওয়া শুরু হয়, ইকোনমিক্সে নোবেল পুরস্কার দেওয়া শুরু হয়। অ্যাকচুয়ালি অন্যান্য বিষয়ে নোবেল পুরস্কার দেওয়া শুরু হয়েছিল 1901-এ, আর ইকোনমিক্সে নোবেল পুরস্কার দেওয়া শুরু হয় 1969 সালে। কে দেয়? ভেরিজেস, ভেরিজেস রিস্ক ব্যাংক, রিস্ক ব্যাংক। ঠিক আছে, এইভাবে ক্লাস এগোবে। বোঝা গেল? আজকে এই পর্যন্তই থাক, তাহলে মঙ্গল পর্যন্ত থাক। আমরা যদি এখনো পর্যন্ত এগোতে থাকি তাহলে এখন অনেক দেরি হয়ে যাবে। আপাতত 1.5 ঘন্টার ক্লাস ছিল আমার, আমি যেটুকু পারলাম তোমাদেরকে তথ্য দিলাম যাতে তোমাদের সময়টা নষ্ট না হয়। এবার বলো কার কি বক্তব্য আছে, বলে ফেলো। স্যার, চাঁদ থেকে পৃথিবীতে আলো আসতে তো 6 মিনিট সময় লাগে, এরকম লেখা আছে স্কুলের বইতে। চাঁদ থেকে পৃথিবীতে আলো আসতে কি তথ্য দেয়া ছিল গো এখানে চাঁদের? দাঁড়াও, কি বলেছি আমি দেখি। চাঁদ থেকে, আচ্ছা দাঁড়াও, কোথায় গেল? চাঁদ কেন আসে না আমার ঘরে? চাঁদ, হ্যাঁ কি হয়েছে চাঁদ থেকে পৃথিবীতে কি লিখেছি, কোথায় 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 কোথায়, হ্যাঁ আমি লিখেছি চাঁদের আলো পৃথিবীতে আসতে 1-3 সেকেন্ড সময় লাগে। তুমি যে 6 মিনিটের উল্লেখ করছো ওটা হচ্ছে সূর্য থেকে চাঁদে আলো আসে। একটুখানি তোমার স্কুল বইটা মিলিয়ে নাও, ওটা হচ্ছে সূর্য থেকে চাঁদে আলো আসতে সময় লাগে 6 মিনিট, আর চাঁদ থেকে পৃথিবীতে আলো আসে 1-3 সেকেন্ড। যদি আমার ভুল হয়ে থাকে আমি পরের ক্লাসে এটা দেখে নেব, যেহেতু তুমি বললে অবশ্যই আমি দেখে নেব আচ্ছা, ঠিক যে আছে এরকম স্যার, আমিও তো অনেকদিন আগে দেখেছি, আমিও একবার দেখে নেব, ঠিক আছে। বলেছো, আমি এটা চেক করে নেবো। অবশ্যই ভুল আমারও থাকতে পারে, তবে সম্ভবত ওটা তোমার যেটা লেখা আছে ওটা হচ্ছে সূর্য থেকে চাঁদে আলো আসে হচ্ছে 6 মিনিট, নিয়ার অ্যাবাউট 6 মিনিটস। আর চাঁদ থেকে পৃথিবীতে যে আলোটা তোমরা দেখতে পাও ওটা 1-3 সেকেন্ড। এই তথ্যটা রেয়ার, এই তথ্যটা খুব এক্সেপশনাল তথ্য যে চাঁদের আলো পৃথিবীতে আসে। অ্যাকচুয়ালি চাঁদের তো কোনো নিজস্ব আলো নেই, চাঁদ হচ্ছে সূর্যের আলোয় আলোকিত হয়। ঠিক আছে, তো এবার আর কি কার বক্তব্য আছে বলো, একটু শুনে নি। স্ক্রিন শেয়ার বন্ধ করছি। আর স্যার, বলছিলাম যে আপনি যখন আমাদের অ্যাডমিশনের টাকার ব্যাপারটা বললেন যে কি রকম ইনস্টলমেন্টে নিলে কেমন, একবার পেমেন্ট করলে কেমন, এই অনুযায়ী কথাগুলো ওখানে না, বলেননি। ওটা আপনাদের সাথে যোগাযোগ করতে তো কাকে ফোন করব, আপনাকে না স্যারকে? এই তো মুশকিলের ব্যাপার করলে। তুমি কোথা থেকে জয়েন হয়েছো আগে বলো, তুমি এই লিংক কোথায় পেয়েছো? স্যার, আমরা প্রাইমারি 20 নম্বর ব্যাচের স্টুডেন্ট, আমাদের আচ্ছা, কাছে এখানকার গ্রুপ আছে, এই গ্রুপ থেকে পেয়েছি। যারা স্যারের স্টুডেন্ট তারা স্যারের সঙ্গে যোগাযোগ করবে, কেউ যদি আমার গ্রুপ থেকে নাম্বার পেয়ে থাকো তারা আমার সঙ্গে যোগাযোগ করবে। তবে আমি কাউকেই, তোমরা যখন ভর্তি হবে সবাই আমার স্টুডেন্ট হয়ে যাবে, কিন্তু এখন যেহেতু তোমরা পুরনো স্যারের ব্যাচের স্টুডেন্ট, তোমরা স্যারের সঙ্গে যোগাযোগ করবে, স্যার তোমাদেরকে কনসেশনের ব্যাপারে বলে দেবেন। আর যারা আমাদের কাছ থেকে যোগাযোগ হয়েছে, যারা আমাকে চেনে, আমি তো এখানে বুঝতে পারছি না এই মৌমিতা এই নামে তো অনেকজন আছে, হ্যাঁ কাউকে তো দেখে আমার বোঝা সম্ভব না। তো যারা আমার স্টুডেন্ট, যারা পার্সোনালি আমাকে চেনো, আমার ফোন নাম্বার যাদের কাছে আছে তারা আমার সঙ্গে যোগাযোগ করবে। আর তোমরা ভর্তি হওয়ার পর আমার ফোন নাম্বার তোমরা পেয়ে যাবে, তোমাদের কোনো অসুবিধা হবে না। তোমাদের ফ্রি ক্লাস, প্র্যাকটিস ক্লাস, ওটার জন্য আমি স্পেশালি ক্লাস তোমাদেরকে ইউটিউবে দিয়ে দেবো, ওটা তোমাদের ভাবতে হবে না। আর পেড ক্লাস তো তোমরা পাচ্ছই, তোমরা তো গাইডেন্স, এক্সট্রা গাইডেন্স পাচ্ছই, এটা নিয়ে তো তোমাদের আচ্ছা, চিন্তা ঠিক করতে আছে, হবে না। ঠিক আছে। হ্যাঁ, তোমরা যারা স্যারের পুরনো স্টুডেন্ট তারা অবশ্যই স্যারের সঙ্গে যোগাযোগ করো, এটা বেটার। আর আমার স্টুডেন্ট যারা যারা আমার কাছে, হ্যাঁ তারা আমার সঙ্গে যোগাযোগ করবে। এবার কি বলতে চাইছো বলো, কে কিছু বলতে চাইছো? স্যার, আমি বলছিলাম যে অনলি অনলি যদি এসএসটি ক্লাস করি তাহলে মানে কি করতে হবে? অনলি কিসের, শুনতে পেলাম না। অন্য সাবজেক্ট ক্লাস না করা, মানে অন্য সাবজেক্টের ক্লাস না করে যদি এসএসটি টা করতে চাই তাহলে কি করতে হবে? এসএসসি বলতে? एसएसटी मतलब एसएसटी सोशल साइंस, सोशल অন্য কিছু स्टडीज। পড়বে না, শুধু সোশ্যাল সায়েন্সে ভর্তি হবে? হ্যাঁ, মোট কথা নোট লেবার আছে, আর অন্য কিচ্ছু না। আচ্ছা,
এরকম ব্যাপারটা তো আমি জানি না, আমাকে কিছু বলেনি এই ব্যাপারে। তো এটা আমি স্যারের সঙ্গে আমি কথা বলো। আমি হ্যাঁ, আমি স্যারের সঙ্গে গল্প করে নেব। ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর কেউ কিছু বলবে? আর কেউ কিছু বলবে? এখানে তো যা লেখা রয়েছে তাতেতে কি আছে, না ওরকম তো কিছু নেই। তোমরা সেটা যোগাযোগ করে নেবে, স্যার ভালো বলতে পারবেন, আমি এ ব্যাপারেতে কিছু বলতে পারবো না গো। শুধু সোশ্যাল সায়েন্সের কোর্স কিনতে চাইছো তুমি, বেশ। আমার ফিডব্যাকটা আমাকে দিও না, ওটা স্যারের নাম্বারে কল করে তোমরা জানিয়ে দিও। কল করো না, হোয়াটসঅ্যাপ করে নিও। এই যে স্যারের নাম্বার এখানে তোমরা পিডিএফ এ পাচ্ছ, এখানে হোয়াটসঅ্যাপ করে নেবে, স্যারকে জানিয়ে দেবে রেটিংস কি বা আমার ক্লাস কিরম হয়েছে সেটা তোমরা জানিয়ে দেবে। হ্যাঁ হ্যাঁ, এই তো ভর্তির ব্যাপারটাও বললাম, অবন্তিবার বলেছি, তোমরা দেখে নিও। আর কারো কিছু এই মানে পড়াশোনা সংক্রান্ত কিছু থাকলে বলো, তা নাহলে আদারওয়াইজ গুড নাইট। আমাকে এবার ডিনার করে আমার কাজকর্ম গুছিয়ে নিতে হবে, পরে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। সম্ভবত ফ্রি ক্লাস আর হচ্ছে না, এবার আমরা ডাইরেক্ট পেড ব্যাচেতে। না, আমার কোনো ব্যাচ নেই, আমার পার্সোনালি কোনো ব্যাচ নেই। আমি স্যারের এখানে পড়াই, আমার পার্সোনালি কোনো ব্যাচ নেই। আপাতত জিকে ব্যাচ যেটা ছিল ওটা বন্ধ, আর আমি এখন কোনো অ্যাডমিশন নিচ্ছি না, আমি নিজে চাপের মধ্যে আছি আপাতত। আপার প্রাইমারি পরীক্ষার আগে পর্যন্ত তোমরা টেট সিওরের মাঝখানে টেট সিওরের সঙ্গে যোগাযোগ রাখো, সেখানেতে আমার ক্লাস তোমরা পেতে পারো। সোশ্যাল স্টাডিজের অন্যান্য টিচাররাও ক্লাস করাবেন। তোমরা স্যারের সঙ্গে সে ব্যাপারেতে ভোট বা রেটিংস দিয়ে যাকে নির্বাচন করবে, তোমাদের হাতে থাকছে এটা। তোমরা যাকে রাখতে চাও, যে টিচারকে, সেই টিচারই থাকবেন, সোশ্যাল স্টাডিজ কমপ্লিট করাবেন। যদি মনে করো যে আমাকেই সমস্ত 53টা দেখে দিতে হবে, তো আমাকে তো যথেষ্ট টাইম দিতে হবে এর জন্য, সেটা তোমরা স্যারের সঙ্গে কথা বলবে। ঠিক আছে? দুটো টিচারই থাকবেন, সমস্ত বিষয়ের টিচার থাকবেন, মানে সমস্ত ধরনের টিচারই থাকবেন। তো সোশ্যাল স্টাডিজ যেহেতু বড় চ্যাপ্টার, সেখানেতে মনে হয় 2জন টিচার থাকবেন। এবার তোমরা কি মনে করছো না করছো সেটা স্যারকে জানিও। থ্যাংক ইউ প্রত্যেককে, গুড নাইট। আর কিছু আমার বলার নেই। আর কিছু যদি লাস্ট 1 মিনিট কেউ যদি কিছু বলতে চাও মেসেজে বলো, আমি উত্তর দিয়ে দিচ্ছি। কেউ যদি কিছু বলতে চাও মেসেজে বলো।